পৃথিবীটা বড়ই অদ্ভুত। পৃথিবীতে ধনী গরিবের মধ্যে কোনো মিল নেই। যাদের টাকা আছে তারা বেশিরভাগ অহংকারী হয়ে থাকে। এরা গরিবদের দেখতে পারে না বললেই চলে। কিন্তু আবার কয়েকজন ধনী ব্যক্তি আছে যারা সব সময় গরিবদের পাশে থাকে। আপনাদের মাঝে এখন নতুন গল্প নিয়ে হাজির হয়েছে, নাম সিক্রেট রকস্টার কিং। চলুন শুরু করা যাক একজন রকস্টার নায়কের গল্প। উন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ খুবই একটা উন্নত দেশ, যদিও সেটা বাস্তবে পসিবল নয়, কিন্তু গল্পে তো ধরাই যায়। উন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন টপ 5-এ আছে বললেই চলে। কারণ বাংলাদেশে অন্য কিছু না থাকলেও পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সিটি বাংলাদেশে অবস্থিত, আর সেটা হলো রকস্টার সিটি। পুরো মাফিয়া কিং এখান থেকে লিড দেওয়া হয়। প্রত্যেক দেশের মাফিয়া এই রকস্টার সিটির অংশ। তারা সবাই রকস্টার কিংয়ের আদেশ অনুযায়ী কাজ করে। এর মাঝে আবার কয়েকজন ব্যতিক্রম আছে। তারা স্বভাবের লোক। তার উপরে যতই রকস্টারকে মানুক না কেন, ভিতরে এই রকস্টার সিটি দখল করার অনেক চিন্তাভাবনা এটাই রয়েছে। রকস্টার সিটির বর্তমান বাদশাহ সালাম, যাকে রকস্টার সিটির কেউ চেনে না। তার রকস্টার ছাড়াও আর একটা পরিচয় আছে, আর সেটা হলো বাংলাদেশ সবচেয়ে বড় বিজনেসম্যান। বাবা, রাস্তার উপর নিথর দেহ পড়ে আছে সালাম চৌধুরীর, আর তার পাশে বসে চিৎকার করে কান্না করছে মাহিম। সালাম চৌধুরীর মাথা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। নির্মমভাবে কয়েকবার ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়েছে। বুকে কয়েকটি গুলি করে মারা হয়েছে। এসব কিভাবে হলো? তোমাকে কারা এমন নির্মমভাবে মারলো? এখন এসব বলার সময় নয়। আমার সময় ফুরিয়ে এসেছে। এই রকস্টার সিটি কিং তোকে হতে হবে। তুই বেইমানি আর খারাপ লোককে শাস্তি দিতে হবে। আমার সাথে বেইমানি করেছে, তুই কাউকে ছাড়বি না। আর রকস্টার সিটি নিজের হাতছাড়া করবি না। এটা যদি তোর আয়ত্তের বাইরে চলে যায় তাহলে পুরো বিশ্ব তাণ্ডব শুরু করে দিবে। খারাপ মাফিয়া পুরো বিশ্বে খারাপ কাজ ছড়িয়ে যাবে। কিন্তু বাবা, আমি এইসব কিভাবে? সেটা আমি জানি না, কিন্তু যেভাবে হোক তোকে আমার দায়িত্ব নিতে হবে। এটা আমাকে ওয়াদা কর। ঠিক আছে বাবা, আমি তোমাকে ওয়াদা করলাম। রকস্টার সিটির শুধু আমার হবে, আর রাজত্ব আমি করব। হঠাৎ মাহিমের বাবা চুপ হয়ে গেল। তার নিঃশ্বাস পড়ছে না। মাহিম তার বাবাকে জড়িয়ে কান্না করে দিল। কিছু সময় কান্না করার পর নিজের আবার চোখ বন্ধ করে দিল। আমি কাউকে ছাড়বো না বাবা। যে বা যারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তাদের নির্মমভাবে খুন করব। মাহিম তার বাবাকে কোলে তুলে নিয়ে নিজের গাড়িতে বসালো। তারপর সেখান থেকে চলে গেল। মাহিমের বাবার যে সকল লোক ছিল তারা সবাই মাহিমের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আশেপাশে তার বাবার লোক নেই বললেই চলে। তাছাড়া মাহিমের বাবা মাহিমের সাথে সিক্রেটভাবে দেখা করতে এসেছিল। মাহিম চোখের পানি ফেলছে, গাড়ি ড্রাইভ করছে ও নিজেই তার বাবার দিকেও বারবার তাকাচ্ছে। কিছু সময় পর মাহিম নিজের বাসার সামনে চলে আসলো, যেখানে সেই থাকে। মাহিম তার বাবার থেকে সবসময় আলাদা থাকে, তার কারণ এখন অজানা। গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে ঠিক জানতে পারবেন। মাহিম নিজের বাড়ির সামনে চলে আসে। দারোয়ান তাড়াতাড়ি গেট খুলে দিল। 2 ঘন্টা পর মাহিম তার বাবার মৃতদেহের দাফন করছে নিজের বাড়ির সামনে। তাকে সাহায্য করছে মাহিমের বন্ধুরা। মাহিম তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছে। পিছনে দাঁড়িয়ে আছে মাহিমের 4 বন্ধু। আর কত এভাবে দাঁড়িয়ে থাকবে? এখন বাসার ভিতরে যাও। তোরা যা, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, এখানে থাক আর আমরাও এখানে থাকবো। কিন্তু তার আগে বল, কে তুই আর তোর বাবা কি করতো? কি যা তা বলছিস? আমার বাবা কি করবে? আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন। দেখ মাহিম, আমাকে ভুল বোঝাতে আসিস না, কারণ আমি ভালো করে বুঝতে পারছি যে তোর বাবা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। কারণ সাধারণ ব্যক্তি থাকলে এমনভাবে কেউ খুন করতো না। তাছাড়া তোর বাবার হাতে একটা ট্যাটু উঠে আছে, যেটা রকস্টার লোকের গায়ে থাকে। দেখ, আমি এইসব এখন বলতে চাচ্ছি না। নাফিস, এখন এসব কথা বাদ দে। দেখছিস তো এখন ভালো নেই। এখন ওকে একলা থাকতে দিলে ভালো হবে। কিন্তু কোনো কিন্তু না, মারুফ একদম ঠিক বলেছে। তুই এখন চুপ করে থাক। সবাই চুপ করে রইল। মাহিম তার বাবার কবরের সামনে বসে পড়ল। তারপর নীরবে কান্না করতে লাগলো। হঠাৎ মাহিমের চোখ বন্ধ হয়ে যেতে লাগলো। চোখের সামনে নিজের বাবার সাথে কাটানোর সময়গুলো মনে পড়তে লাগলো। আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ল। মাহিম, এভাবে ছোটাছুটি করিস না। না বাবা, তুমি আমাকে ধরতে পারবা না। আমি এখন ভাত খাবো না। এটা বললে হবে না তো বাবা। তোমাকে তো বাবার মতো শক্তিশালী হতে হবে। আমি তোমার মতো শক্তিশালী হব, কিন্তু ভাত খেয়ে নয়।
আমি ফলমূল খেয়ে নিজের গায়ে অনেক শক্তিশালী করব। ফলমূল খেয়ে তো শক্তিশালী হবে, তাই বলে কি তুমি ভাত খাওয়া বাদ দেবে? বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে ভাত। বাবা দেখো, তুমি আমার সাথে একদম জোর করতে পারবে না। মাহিম, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার সাথে আমার আড়ে। বাবা, আমি তোমাকে কতবার করে বলি যে এই সময় আমার ভাত খেতে ইচ্ছে করে না, তবু তুমি কেন জোর করো? সেটা তুমি বুঝবে না। মাহিম এসে তার কোলে বসে পড়ল। সালাম চৌধুরী তাকে খাইয়ে দিতে লাগলো। এমন সময় সেখানে তার বাবার বিশ্বাসী লোক রানা আঙ্কেল আসলো। কেমন আছো মাহিম? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো চলছে আঙ্কেল। বৃষ্টির কেমন পড়াশোনা চলছে? হ্যাঁ, বৃষ্টিও খুব ভালো করেই পড়াশোনা করছে। আমি তাকে নানুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, বলে আমার সাথে আর কথাই বলতে চাই না। ও আচ্ছা, বৃষ্টি যদি বাসায় আসে তাহলে এখানে একদিন নিয়ে আসবেন। তুমি এত তাড়াতাড়ি খেয়ে ভিতরে যাও, তোমার বাবার সাথে আমার একটু কথা আছে। কি এমন কথা আছে যে আমার সামনে বলা যাবে না আঙ্কেল? বাবা, তুমি এখনো অনেক ছোট, তুমি এসব বুঝবে না, তাই নিজের রুমে গিয়ে খেলা করো বা গার্ডেনে এগিয়ে খেলো। তোমার আঙ্কেলের সাথে আমি একটু কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে বাবা। মাহিম তাড়াতাড়ি নিজের বাবার হাতে খাওয়া দাওয়া করে নিল, তারপর বাইরে চলে গেল। সাইকেল নিয়ে চালানো প্র্যাকটিস করতে লাগলো। এখন কি খবর দিবি আমাকে? ভাই, আজ রাতে জোকার কিং পদ্ম নদীর বন্দর দিয়ে ট্রাক সাপ্লাই করবে। তাছাড়া দিনকে দিন এই জোকার কিং এর সাহস বেড়েই চলেছে। এখনই যদি তাই থামানো না যায় তাহলে অনেক সমস্যা হতে পারে। তাই নাকি? জোকার কিং এখনো আমার সামনে পড়েনি, তাই হয়তো জানে না যে আমি কতটা ভয়ঙ্কর। সেদিন আমার সামনে পড়বে, সেদিন আজরাইল রূপী সালামকে দেখবে। তো রাত কয়টার সময় সেই ডিল করবে? রাত কয়টায়? আজ রাত 12টায়। ঠিক আছে, তুই সব লোককে রেডি করে রাখিস, আমি সঠিক সময়ে চলে আসবো। আচ্ছা। আরও অনেক সময় রানা সালাম চৌধুরীর সাথে কথা বলে চলে গেল। সে বাইরে গিয়ে দেখলো যে মাহিম সাইকেল চালানোর চেষ্টা করছে, তাই মাহিমের দিকে তিনি এগিয়ে গেল এবং সাইকেল চালানো সাহায্য করতে লাগলো। রাত 12টা, চট্টগ্রামের পদ্মা নদী আসে। জোকার কিংয়ের একজন বিশ্বস্ত লোক ড্রাগস ও নারী পাচার করছে। আশেপাশে তার লোক ছাড়া আর কেউ নেই, সবাই দামি বন্দুক নিয়ে চারপাশে ঘিরে রয়েছে। তাড়াতাড়ি কাজ চালা তোরা, একদমই সময় নেই হাতে। যেভাবেই হোক এটা ভারতে পাচার করে দিতে হবে। ঠিক আছে ভাই, হয়ে যাবে। আর কিছু মেয়েকে গাড়ি থেকে নামিয়ে জাহাজে তুললে হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, এখানে কাজ সেরে আমাকে আবার বসকে সঙ্গে দেখা করতে যেতে হবে। লোকটির কথা শুনে তার সাথে থাকা সকল লোকগুলো তাড়াতাড়ি কাজ করতে লাগলো। এমন সময় সেখানে কয়েকটি বড় বড় গাড়ি এসে বসে পড়ল। গাড়ি থেকে নামলো রকস্টার সিটির কিং সালাম। তাকে দেখে তো জোকার কিং এর লোক ভীতু হয়ে গেল। তারা গুলি চালানোর আগে দূর থেকে স্নাইপারের গুলি এসে তাদের মাথা ভেদ করে বেরিয়ে গেল। লিডার টাইপের লোকটি এই সব থেকে পালিয়ে যেতে নিলে সালাম তার পায়ে গুলি করলো। সাথে সাথে লিডার মাটিতে বসে পড়বে। সালাম হাঁটতে হাঁটতে লিডারের কাছে আসলো। লিডার তো আস্তে আস্তে পিছোতে লাগলো। প্লিজ কিং, আমাকে ছেড়ে দিন, আমি ভুল করেও আর এমন কাজ করব না। হা হা হা, যে আমার সামনে পড়েছে সেই এমন কথা বলেছে, কিন্তু আমার চোখের আড়াল থেকে সবাই বেআইনি কাজ করে যায়, তাই আমি কাউকে মাফ করি না। আমি চারপাশে আগাছা দেখলে একবার সেটা তুলে ফেলে দেই, কখনো রেখে দেই না। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে বউ বাচ্চা আছে। এইসবে আইনি কাজ করার আগে তোর বউ বাচ্চার কথা ভাবা উচিত ছিল। এখন আমার সামনে এমন কান্না করে লাভ নেই। তো এখান থেকে কত মেয়ে পাচার করতেছিলে আর কত টাকা ড্রাগস ছিল? এখানে 500 মেয়ে আছে, তাছাড়া 1000 কোটি টাকা ড্রাগস আছে, যেটা আমরা ভারতে পাচার করতেছিলাম। এতগুলো মেয়ে তোদের পাচার করতে বিবেকে বাঁধে না? তোদের বিবেকে কিভাবে বাঁধবে? তোরা তো এক একটা অমানুষ। বস, এর সাথে কথা বলে এত লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব একে ওপরে পাঠিয়ে দিন। তাছাড়া এখানে পুলিশ আসতে বেশি সময় লাগবে না। রানা, তুই একদম ঠিক বলেছিস। তো লিডার, তোর বস জোগার কিং কে? আমার পথে জোগার কিংকে আমি আজ পর্যন্ত দেখে কোনোদিন দেখিনি। তাছাড়া আমি কখনো তার সাথে নিজের চাই দেখা করতে পারিনি। জোগার কিং নিজে যখন দেখা করতে চাই আমি তখনই তার সাথে দেখা করতে পারি। হা হা হা, ভালোই মিথ্যা কথা বলতে পারিস তুই। আমি হলাম রকস্টার সিটির বাদশা, আর সেই রকস্টার সিটির সকল মাফিয়ার খোঁজ খবর আমি জানি। তুই তো এমনিতে পাপ করেছিস, আবার মিথ্যা বলে পাপ করছিস। তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এটা বলে সালাম লিডারের মাথা বরাবর শ্যুট করলো। সাথে সাথে সেখানে লিডার মারা গেল। তাড়াতাড়ি করে মেয়েগুলোকে জাহাজ থেকে বের করার ব্যবস্থা কর, আর আশেপাশে যত লোক আছে তাদের ডাইরেক্ট গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে ভাই। রানা ও তার সাথে আরও কিছু লোক জাহাজের ভিতর ঢুকে পড়ল। মেয়েগুলোকে তাড়াতাড়ি করে জাহাজ থেকে বের করে নিয়ে আসলো। এরপর রানা সালামের কথা অনুযায়ী জাস্ট বোম মেরে আগুন ধরিয়ে দিল। খুব জোরে বিস্ফোরণ হয়ে জাহাজ দাউ দাউ করে আগুন ধরে গেল।
মেয়েগুলোকে ড্রাগস নিয়ে নেশা করানোর জন্য তারা কিছু বুঝতে পারছে না। তারা সবাই নেশা অবস্থায় আছে। রানা, মেয়েগুলোকে তো ড্রাগস দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। পুলিশ তো কিছু সময়ের মাঝে এখানে চলে আসবে। আমি এখন এখান থেকে যাচ্ছি, তুই আশেপাশে থাক, পুলিশ আসলে এখান থেকে চলে আসিস। ঠিক আছে ভাই, আপনি এখন বাসায় যান। সালাম সেখান থেকে চলে গেল। রানা মেয়েগুলোকে সেখানে রেখে তার কিছু লোককে নিয়ে আড়ালে চলে গেল। কিছু সময় পর পুলিশ সেখানে চলে আসলো। তারা এসে দেখলো যে জাহাজে আগুন জ্বলছে এবং পাশে অনেকগুলো মেয়ে আছে। তারা মেয়েগুলোকে সেফলি এখান থেকে নিয়ে গেল এবং দমকল বাহিনী এনে জাহাজটি আগুন নিভানোর ব্যবস্থা করলো। কিছু সময় পর সেখানে মিডিয়ারা চলে আসলো। রানা পুলিশকে আসতে দেখে সেখান থেকে চলে গেল। তারপর পরদিন সকালে প্রতিটি খবরের চ্যানেলে একটা খবর দেখাচ্ছে, আর সেটা হলো চট্টগ্রাম পদ্মা নদীর বন্দরে সেখান থেকে পুলিশ অনেকগুলো মেয়েকে উদ্ধার করেছে। তাছাড়া একটি বড় জাহাজকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইসব খবর বসে দেখতেছিল এমপি আজাদ। তার সামনে বসে আছে তার বিজনেস পার্টনার কামারুল। বুঝলি কামারুল, আজকে যে দেশে কি হয়েছে বোঝা মুশকিল। এত মেয়েগুলোকে পাচার করে দিতেছিল, ভাবতে অবাক লাগছে। কিন্তু এই রকস্টার সিটির বাদশা খুব একজন ভালো মানুষ। প্রত্যেকবার কত শত মেয়েকে বাঁচিয়ে নেয়। তাছাড়া সব খারাপ কাজের বিরুদ্ধে লড়াই করে। আর যদি কখনো সুযোগ হয় তাহলে এই রকস্টার সিটির বাদশাকে খুব ভালো করে সাহায্য করব। তাই নাকি? এটা তুই খুব ভালো কথা বলেছিস। তোর এই কাজের সাথে আমাকেও নিস, কারণ আমি তো সব কাজে তোর পার্টনার। সেটা আর বলতে। এটা নিয়ে তাদের মাঝে অনেক কথা চলতে লাগলো, কিন্তু কোনো একজন মনে মনে অন্য কিছু ভাবতে লাগলো। তারপর, বাবা, আজ আমার নতুন মাধ্যমিক স্কুলে যাওয়ার দিন, তুমি আমাকে নিয়ে যাবে। কিন্তু মাহিম, আমাকে একটু অফিসে যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে। তুমি আমাকে আগে স্কুলে নামিয়ে দিবে, তারপর তুমি তোমার অফিসে যাবে। ঠিক আছে বাবা, তোমাকে আর জেদ করতে হবে না, আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপর অফিস যাব। সকালে নাস্তা করে মাহিম তার বাবা বাড়ি থেকে বের হলো। অন্যদিকে চারপাশের দিনের আলো থাকলেও একটি অন্ধকার রুম, যেখানে আলো বলতে কিছুই নেই। রুমের ভিতরে একজন মাস্ক পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর তার পিছনে দাঁড়িয়ে মাথা নিচু করে আসে অন্য একজন ব্যক্তি। হঠাৎ মাস্ক পরা ব্যক্তি ঘুরে দাঁড়ালো। পাশে ফুলদানি ছিল, সেটা ধরে ছুঁড়ে মারলো। ফুলদানি সোজা গিয়ে অন্য লোকটির কাঁধ বরাবর লাগলো। কিভাবে প্রত্যেকবার আমার কাছে এর কথা দেয় এই রকস্টার সিটির বাদশা? আপনি তো জানেন এই রকস্টার সিটির বাদশা সকল মাফিয়া তার আন্ডারে কাজ করতে থাকে। আপনার মনে হয় যে প্রত্যেক মাফিয়া আর আন্ডারওয়ার্ল্ডে তার একটি করে গোপন লোক আছে যারা আমাদের খবর লিক করে দিচ্ছে। তাহলে সেই গুপ্তচরকে তোরা খুঁজে বের করতে পারছিস না কেন? আমরা তো অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। তাছাড়া এটাও পাচ্ছি না যে এই রকস্টার সিটির বাদশাকে। তোরা সব এক একটা অপদার্থ। তোদের জন্য আমার কত টাকা লস হয়েছে জানিস না? আমার আন্ডারে কাজ করে বোকার মতো কাজ করিস। আমি বলেছিলাম যে এবারের ডিলটা করতে তুই নিচে যাবি, কিন্তু সেখানে তুই না গিয়ে তোর লোককে পাঠিয়েছিস। বস, আমি এই জন্য যাইনি যে আমি যদি গিয়ে সেখানে ধরা পড়ে যাই তাহলে আপনার একটি শক্তি কমে যাবে। রাখ তোর শক্তি। তোর মতো কয়েকশো লোক আমার আন্ডারে কাজ করে। তুই অনেক পুরনো, তাই তোকে আমি এখনো দলে রেখেছি, না হলে কবে তোকে গুলি করে মেরে ফেলতাম ঠিক নেই। নিজের বসের মুখে এমন কথা শুনে সে মাথা নিচু করে রইল। এমন মাথা নিচু না করে গিয়ে খোঁজ লাগা যে কে এমন কাজ করেছে, আর বিজনেসম্যান সালাম চৌধুরীর ব্যাপারে সব খোঁজ নিয়ে আয়। ঠিক আছে ভাই। লোকটি চলে গেল। আর জোকার কিং, মাহিমের বাবা, একদিন মাহিমকে নিয়ে দুপুরে স্কুল থেকে বাসায় ফিরতেছিল। বাবা চলো ওই রাস্তার পাশে দোকান থেকে আইসক্রিম খেয়ে আসি। মাহিম, এমনিতেই তোমার অনেক ঠান্ডা, এখন আইসক্রিম খেতে হবে না। প্লিজ বাবা চলো না, একটা আইসক্রিম খাবো। জেদ করো না মাহিম, তোমার ঠান্ডা সেরে গেলে তখন আইসক্রিম কিনে দেবো। তাছাড়া রাস্তার পাশে এসব আইসক্রিম খেতে হয় না, কত ধুলোবালি এসে আইসক্রিমের ওপর পড়ে, ঠিক নেই? বাবা আইসক্রিম খাবো। এটা বলে মাহিম মন খারাপ করে জানলার দিকে তাকিয়ে রইল। সালাম সাহেব মাহিমের মন খারাপ দেখে রাস্তার পাশে গাড়ি দাঁড় করাতে বলল। তুমি গাড়িতে বসো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। ঠিক আছে বাবা। সালাম গাড়ি থেকে নেমে গেল। রাস্তার পাশে গিয়ে টাকা আইসক্রিম কিনে নিয়ে আবার গাড়িতে এসে বসলো। মাহিম খেতে ওর সাথে সাথে সে খুশি হয়ে গেল। মা, আব্বু। পাগল ছেলে। গাড়ি চলতে শুরু করলো। মাহিম নিজের মনের আনন্দে আইসক্রিম খেতে লাগলো। হঠাৎ গাড়ি খুব জোরে ব্রেক কষলো। মাহিম সামনে সিটের সাথে গিয়ে ধাক্কা খেলো। কি হলো ড্রাইভার, গাড়ি সাবধানে ব্রেক করবে তো? তোমার জন্য মাহিমের কত জোরে মাথায় আঘাত লাগলো। স্যার, আমি ইচ্ছে করে গাড়ি জোরে ব্রেক করি নাই। হঠাৎ গাড়ির সামনে একটা কালো মাইক্রো এসে থেমেছে, এর জন্য আমাকে আচমকা ব্রেক করতে হয়েছে। ড্রাইভারের কথা শুনে সালাম আশেপাশে তাকিয়ে দেখলো যে তাদের গাড়ির আশেপাশে কয়েকটি কালো গাড়ি এসে থেমেছে। গাড়িগুলো দেখে সালাম পৌঁছে গেল যে এরা কোনো মাফিয়া লোক। মাহিম গাড়ির বাইরে যাই, কিছু ঘটে যাক,
না কেন তুমি একটু গাড়ি থেকে বের হবে না? কিন্তু কেন বাবা, কি হয়েছে? আমি তোমাকে যেটা বললাম সেটা করবে, আমার কথার বাইরে একটুও তুমি কাজ করবে না। ঠিক আছে বাবা। সালাম গাড়ি থেকে নামতে গেলে ড্রাইভার তাকে আটকে বলল, স্যার, আপনি গাড়ি থেকে বের হবেন না। এই গাড়ি আপনার জন্য নিরাপদ, কারণ গাড়িটি হলো বুলেট প্রুফ। আর আপনি বাইরে গেলে আপনার কিছু হতে পারে। তাছাড়া আশেপাশে কোনো সেফটি নেই আপনার। ড্রাইভারের কথা শুনে সালাম সেটা ঠিক মনে করলো। তিনি মাহিমকে ধরে গাড়ির ভিতরে বসে রইল। কিছু সময়ের মাঝে কালো পোশাক পরিহিত লোক সালাম সাহেবের গাড়ির ঘিরে গেল। সবার হাতে দামি দামি অস্ত্র। একজন সালাম বলে গাড়ি থেকে বের হয়ে আসার কথা বলল, কিন্তু সালাম তার কথা শুনবে না। এবার সবাই গুলি চালাতে লাগলো, কিন্তু বুলেট প্রুফ গাড়ির কাজ করা হওয়ার কারণে তাদের কিছুই হলো। এভাবে তারা অনেক সময় গুলি চালিয়ে গেল। যখন দেখলো কাজ হচ্ছে না, তখন ছোট ছোট বোম কাজের সাথে সেট করে দিল এবং বোম বাস্ট করিয়ে দিলে, কিন্তু তাতেও কিছু হলো না। এইসব দেখে মাহিম চিৎকার করতে লাগলো। মাহিম কান্না করে না, কিছু হবে না, বাবা আসে তো তোমার সাথে। বাবা আমার খুব ভয় করছে, এরা আমার আবার ক্ষতি করে দিবে না তো? ওরা যদি আমাদের মেরে ফেলে? একদম ভয় পেও না, আমি আসি তো। তারা লাগাতার সালামের গাড়ির উপর গুলি করতে মারলো, কিন্তু কিছু সময় পর রানা নিজের লোককে নিয়ে সেখানে চলে আসলো এবং কালো মুখোশধারী লোকগুলোকে মেরে ফেললো। রানাকে দেখে সালাম গাড়ির কাজ নামিয়ে দিল। সালামের কথা শুনে গাড়ির ড্রাইভার গাড়ির বাড়ির দিকে রওনা দিল। সরি ভাই, আসতে একটু লেট হয়ে গেল। সমস্যা নেই, তাড়াতাড়ি লাশগুলোকে এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করো, আর রাস্তায় একদম পরিষ্কার চাই। ঠিক আছে ভাই, আপনি এখন ফাহিমকে নিয়ে বাসায় যান। ওকে দেখে মনে হচ্ছে যে খুব ভয় পেয়েছে। ভয় তো পাইবার কথা, নিজের চোখের সামনে এমন ঘটনা সে কখনো দেখেনি। ড্রাইভার, গাড়ি বাড়ির দিকে নিয়ে চলো। তারপর নিজের রুমে বসেছিল জোকার কিং। সে খবরের অপেক্ষায় ছিল যে কখন বিজনেসম্যান সালাম চৌধুরীকে মারার খবর তার কানে আসবে, কিন্তু সে কাঙ্ক্ষিত খবর পায়নি। যেটার জন্য সে অধীর আগ্রহে বসেছিল সেটা সফল হয়নি। একজন লোক তাকে ফোন করলো। হ্যালো বস। হ্যাঁ বল, সালাম চৌধুরীকে মারা গেছে? না বস, সালাম চৌধুরী তো মরেনি, কিন্তু আশ্চর্যজনক আরও একই ঘটনা ঘটে আছে। কি ঘটেছে তাই বল। বস, সালাম চৌধুরীকে যখন আপনার লোক মারতে যাবে, এমন সময় কোথা থেকে যেন মাফিয়ার লোক এসে আপনার সকল লোককে মেরে ফেলেছে। যারা এসেছিল তাদের হাতে সব দামি দামি অস্ত্র ছিল। তাদের দেখে মনে হচ্ছে খুবই এক্সপার্ট লোক তারা। আমার মনে হচ্ছে যে এই সালাম চৌধুরী বিজনেসম্যান হলেও তার অন্য কোনো পরিচয় আছে। হতে পারে সে মাফিয়া। মাফিয়া জগতে যদি কেউ থাকে তাকে মারা খুব মুশকিল, কিন্তু এই জোকার কিংয়ের কাছে কোনো কিছু মুশকিল নয়। যেভাবে হোক এই সালাম চৌধুরীর ব্যাপারে সব কিছু খবর নে। ঠিক আছে বস। লোকটি আরো কিছু সময় জোকার কিং এর সাথে বলল। দুপুরের ঘটনা দেখে রাত আসছে না আসতেই মাহিমের প্রচন্ড জ্বর চলে এসছে। সালাম চৌধুরী ডাক্তার নিয়ে আসলে ডাক্তার মাহিমকে দেখে সালাম চৌধুরীকে বলল, আমার মনে হচ্ছে যে সে খুব ভয় অনেক কিছু দেখছে এবং ভয় পেয়ে তার গায়ে এত জ্বর এসেছে। ডক্টর, তাড়াতাড়ি ভালো ওষুধ দিন যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চিন্তা করবেন না আপনি, আমি খুব ভালো ঔষধ দিয়েছি। তাড়াতাড়ি ঔষধগুলো খাইয়ে দিলে খুব তাড়াতাড়ি তার জ্বর কমে যাবে। ধন্যবাদ। রানা গিয়ে ডক্টর সাহেবকে গাড়িতে তুলে দিয়ে আয়, আর ফিসটা দিয়ে দিস। ঠিক আছে ভাই। রানা ডাক্তারকে নিয়ে বাড়ির বাইরে চলে আসলো। সালাম নিজের ছেলের পাশে বসে পড়লে মাহিমের দিকে তাকিয়ে তিনি কিছু কথা ভাবতে লাগে। আজ আমার কারণে আমার ছেলের এতটা জ্বর। যে বিদেশে আমার ছেলের চোখের সামনে থেকে দূরে রেখেছি, সেটাই আজ আমার ছেলের সামনে ঘটে গেল। আমি ওদের ছাড়বো না যারা আমার ছেলের সামনে আমাদের ওপরে অ্যাটাক করেছে। যেভাবে হোক অসুস্থ করে তোল, এসব থেকে দূরে রাখতে হবে। সালাম সাহেব নিজের মনে মনে অনেক কিছু ভাবতে এসেছিল। এমন সময় সেখানে রানা এসে উপস্থিত হলো। রানা এসে দেখলো যে সালাম কিছু একটা ভাবছে। কি হলো ভাই, কি এমন ভাবছেন? ভাবছি যে জিনিস আমি সবসময় আমার ছেলের থেকে দূরে রাখতে চেয়েছি, সেই জিনিস আমার ছেলের সামনে চলে এসেছে। কিসের কথা বলছেন আপনি? এই যে আছে দুপুরে যেটা ঘটে গেল, সেটা নিয়ে আমি ভাবছি। আর কখনো চাইনি সে আমার ছেলের সামনে কোনো খারাপ কাজ হোক, কিন্তু দেখ, যেটা চাইতাম না সেটাই আজ আমি ছেলের সামনে ঘটে গেল। আর এটা দেখে ভয় পেয়ে গায়ে প্রচণ্ড জ্বর। এই কাজ আপনার রক্তের সাথে মিশে আছে, কখনো না কখনো তো সেটা প্রকাশিত হতোই। না, মাহিমের সামনে এখনো আমার কাজ প্রকাশিত হয়নি, আর না কখনো প্রকাশ হতে দেব। মাহিম যাতে ভালোভাবে থাকে সেই ব্যবস্থা আমি করব। আপনি কিসের কথা চিন্তা করছেন? আমি চিন্তা করছি যে মাহিম সুস্থ হলে আমি তাকে আমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিব। আমার থেকে দূরে থাকবে, সে পড়াশোনা করবে। কিন্তু সে কি আপনার থেকে দূরে থেকে ভালো থাকতে পারবে? আর না আপনি তাকে ছাড়া ভালো থাকবেন? মাহিমের ভালোর জন্য হলেও আমাকে এই পথটি বেছে নিতে হবে। আজ বেঁচে গেছি, কিন্তু কোনোদিন যদি আমার এমন ঘটনা ঘটে, তার চেয়ে বরং
এখান থেকে আমাকে সতর্ক থাকতে হবে এবং মাহিমকে আমার থেকে দূরে রাখতে হবে। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তুই ঢাকায় তাড়াতাড়ি এক বোর্ডিং স্কুলের ব্যবস্থা কর। ওকে। রানা সেখান থেকে চলে গেল আর সালাম সাহেব মাহিমের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর কয়েক বছর পর দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। কি রে মাহিম, আজ কি ভার্সিটিতে যাবি না? শীতের সকালে চারপাশে কুয়াশা। বিল্ডিং এর ছাদে এক কোণার দেয়ালের উপর বসে আছে মাহিম। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, তবুও দূর আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবতেছিল, এমন সময় সেখানে মারুফ এসে তাকে উপরের কথাটি বলল। মারুফের কথা শুনে মাহিম তার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। আবার একইভাবে সেই দূরে তাকিয়ে রইল। মারুফ বোঝা গেল যে মাহিম তার কথার উত্তর দিবে না, তাই সে মাহিমের পাশে এসে দেওয়ালের উপর উঠে বসলো। মাহিম কি দেখছে এটার জন্য সে প্রতিদিনের মতো কাজ। কেউ দূরে তাকালো কিন্তু কিছুই দেখতে পারলো না। কিরে, তোকে যে একটা কথা জিজ্ঞেস করলাম, তুই তো কোনো উত্তর দিলি না। তুই তো জানিস আমি কোনোদিন ভার্সিটি কামাই দেই না, তাহলে রোজ রোজ এসে জিজ্ঞেস করার কি মানে? তোকে এই জন্য জিজ্ঞেস করি যে তুই প্রতিদিন এখানে এসে কেন বসিস, তুই কি কোনো উত্তর দিস? এই জন্য আমি ওর রোজ রোজ এই কথাগুলো জিজ্ঞেস করি। বুঝছি, এখন বল, বাকিরা কি উঠেছে? না, 3টে পরে পরে ঘুমাচ্ছে। ঠিক আছে, ঘুমাতে দে, আমরা দুজন মর্নিং ওয়াক করে আসি। না ভাই, আমি এত সকালে কোথাও যাচ্ছি না, দরকার হলে তুই গিয়ে হেঁটে। সোনা, তোদের শরীরে মেয়ে মানুষের রক্ত, এই জন্য এত ঠান্ডা। যত পুরুষ তুই। মারুফ আবার কাঁপতে কাঁপতে নিচে চলে গেল। মাহিম এটা দেখে মুচকি হাসলো। মাহিম আরো কিছু সময় সেখান থেকে বিল্ডিং ধরে বেরিয়ে গেল। সেখানে সে রাস্তায় হাঁটতে হাঁটতে অতীতের কথা ভাবতে লাগলো, যে কিভাবে সে এখানে এসেছিল। মাহিম যখন ছোট ছিল তখন একটি ঘটনার সে খুব ভয় পেয়ে যায়, এজন্য তার খুব জ্বর চলে আসে। এতটা জ্বর এসেছিল যে পুরো একটা সপ্তাহ ছিল। এরই মাঝে সালামের জন্য কুষ্টিয়ায় এটা বোর্ডিং স্কুল ঠিক করে আর সেখানেই রেখে যায়। মাহিম সেখানে আসতে চায় না, অনেক কান্নাকাটিও করেও লাভ হয়নি। সালাম চৌধুরী মাহিমের ভালোর জন্যই কুষ্টিয়া রেখে গেছে। এরপর থেকে মাহিমের কুষ্টিয়া জেলাতে বড় হওয়া। সামনাসামনি সে কখনো নিজের বাবার সাথে দেখা করেনি। এখন মাহিম কুষ্টিয়া একটা বিশ্ববিদ্যালয়ে 4th বর্ষে পড়াশোনা করছে। মাহিমের সাথে এই যাবৎ 4 জনের খুব পরিচয় হয়ে, আর বলতে গেলে তাদের সাথে চলাফেরা। তারা 4 জন একই বাসাতেই একই রুমে থাকে। মাহিম বিভিন্ন কথা ভাবতে ভাবতে কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতেছিল। এমন সময় এক বৃদ্ধ লোকের সাথে তার ধাক্কা লাগলো। সরি, আমি দেখতে পারিনি দাদু। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি এত সকালে? আসলে দাদু, আমি একটু এই কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটতে বের হয়েছিলাম। ও আচ্ছা, তোমার মুখে এটা শুনে খুব ভালো লাগলো। আজকালকার ছেলেমেয়েরা তো কম্বল মুড়ি দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি একদম ওদের মতো নই, এই জন্য সকালে হাঁটতে বের হয়েছি। সকালের এই পরিবেশ যে স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা যদি ওরা বুঝতো তাহলে ওরা প্রতিদিন হাঁটতে আসতো। যাই হোক দাদু, তুমি এই বয়সে এত শীতের ভিতর হাঁটতে এসেছো কেন? কি বলবো দুলা ভাই, এটা পুরনো অভ্যাস। ঠিক আছে দাদু, তুমি যাও, আমিও হাঁটি। মাহিম বৃদ্ধকে বিদায় জানিয়ে সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে লাগলো। হঠাৎ তার সামনে একটি লোক এসে দাঁড়ালো। চলে এসেছো তুমি? আঙ্কেল, চলুন পাশে ওই বেঞ্চে গিয়ে কথা বলি। মাহিম আর সেই অপরিচিত সেই লোকটি পাশেই একটা বেঞ্চে গিয়ে বসলো। দুজনের মাঝে কিছুটা গ্যাপ। তোমাকে তোমার বাবার নতুন একটি বাড়ি কিনে দিয়েছেন, খুব তাড়াতাড়ি সেখানে তোমাকে যেতে হবে। কিন্তু আমি এখানেই ঠিক আছি, আমার বন্ধুদের সাথে। আমি জানি তুমি তোমার বন্ধুদের সাথে ঠিক আছো, কিন্তু তোমার বাবা তোমাকে খুব তাড়াতাড়ি সেই বাসাতেই উঠতে বলেছে। এখানে তো ঠিক ছিলাম, আমার নতুন বাসা কিনা কি দরকার ছিল? সেটা তোমার বাবা ভালো জানেন। তোমার ভালোর জন্যই তোমাকে এত দূরে রেখেছে, আবার তোমার ভালোর জন্যই হয়তো সেই বাসাটি কিনেছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুদের সাথে কথা বলে তারপর ওইখানে যাব। সেটা তোমার ইচ্ছা। মাহিম তার সাথে কথা বলতেছিল। সেই লোকটি মূলত মাহিমের বাবা, একজন বিশ্বস্ত লোক যার নাম শফিক। সেই ছোটবেলা থেকে মাহিমের আশেপাশে তিনি থাকেন। শফিক মাহিমকে বিদায় জানিয়ে চলে গেল। মাহিম সেখানে কিছু সময় বসে থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল। কিছু সময় বাদে মাহিম নিজের বিল্ডিংয়ের সামনে চলে গেল। বিল্ডিং ঠিক মূলত 10 তলা। মাহিম ও তার বন্ধুরা 9 তলায় থাকে। বিল্ডিংয়ে প্রবেশ করতে করতে পরিচিত কয়েকজনের সাথে দেখা হয়ে গেল। মাহিম তাদের সাথে কিছু সময় কথা বলে সিঁড়ি বয়ে হাঁটতে হাঁটতে নিজের রুমের সামনে চলে আসলো। কলিং বেল ছাপার সাথে সাথে এসে নাফিস দরজা খুলে দিল। মাহিম ভিতরে প্রবেশ করলো। কে রে, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিল যে? আজকে কি বেশি শীত লাগছে? তো আজকে হাঁটতে ভালো লাগছে না, এই জন্য চলে আসলাম। কিন্তু বাকি 2 জন কই? তোর 2 জন এখনো পড়ে আছে, ঘুমাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ব্রেকফাস্ট তৈরি কর, আমি এই দুটোকে দেখছি। মাহিম এটা বলে লাজু আর নিয়ামের রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভিতরে গিয়ে দেখলো যে দুইজন এখনো ঘুম আসছে। মাহিম টেবিলের উপর থেকে গ্লাসে থাকা ঠান্ডা পানি নিল, তারপর কোনো কথা ছাড়াই তাদের দুইজনের গায়ের উপর ঠেলে দিল। কিছু সময় পর তারা বুঝবে যে তাদের শরীর ঠান্ডা কিছু লাগছে, সাথে সাথে চিৎকার দিয়ে উঠে পড়লো। এই নিয়াম, স্বাদও মনে হয় ফুটো হয়ে গেছে, এই জন্য পানি পড়ছে। কি ভুলভাল বকছিস আজু? আমার নয় তলায় থাকি, উপরে আরও এক তলা আছে। যদি 7 ফুটও হয় তাহলে আগে ওটায় পানি আসবে। গাধার মতন কথা না বলে তাড়াতাড়ি উঠে পড়, অনেক সকাল হয়েছে। আজকে কি ভুলে গেছিস তোরা দুইজন রান্না করবি? উফ মাহিম, তুই আজকেও এত সকাল সকাল আমাদের তুলে দিলে, আর তোর হাতে গ্লাস, এর মানে তুই আমাদের গায়ে পানি দিয়েছিস? তোকে আজ এমন মারা মারবো। ওরা দুইজন মাহিমকে মারতে আসলো। মাহিম দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। মাহিম এসে তাড়াতাড়ি পানি জগ হাতে নিল। তারা দুইজন এসে মাহিমের সামনে দাঁড়িয়ে পড়লো। আর একবার যদি এগিয়েছিস তাহলে এই জগের পানি দিয়ে তোদের শরীর ভিজিয়ে দিব এই 7 সকালে। দেখ মাহিন, একদম ভালো হচ্ছে না কিন্তু। একদম ভালো হচ্ছে। কি রে, তোরা আজ সকালে এসব শুরু করেছিস? তো কি করব বল, আর কেউ আমাদের দুইজনকে ভিজিয়ে দিয়েছে। ভিজিয়ে দিবে না তো কি করবে? তোরা যে রোজ রোজ করে ঘুমাস, এর দিন সকালে উঠতে তোদের কি হয়? ধর, এত সকালে উঠে কি লাভ এই শীতের সকালে? এত কথা না বলে ফ্রেশ হয়ে যা। তোরা কি ভুলে গেছিস আজকে নবীন বরণ অনুষ্ঠান? আরে ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে যেভাবেই হোক নতুন একটি মেয়েকে পটাতে হবে। তোর মতন চিকেনকে কেউ পছন্দ করবে না, তোকে ফু দিলে উড়ে যাবি। তুই এইভাবে ইনসাল্ট করলি আমাকে? মারুফ, ঠিক আছে, এবার দেখে নিস আমি তোর গার্লফ্রেন্ডের থেকেও বেশি সুন্দরী মেয়েকে পটিয়ে নেব। ঠিক আছে, দেখা যাবে। তারা 5 জন মিলে বিভিন্ন রকম তর্ক করতে লাগলো। এর মাঝে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। তারপর ইসলামিয়া ইউনিভার্সিটি বাংলাদেশ এর নাম করা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এখানে অনেকেই পড়াশোনা করছে। প্রতি বছর এখান থেকে বড় বড় পদে চাকরি পাচ্ছে। মাহিম আর তার বন্ধুরা ভার্সিটিতে প্রবেশ করলো। ভার্সিটির চারপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভার্সিটিতে আর নবীন বরণ অনুষ্ঠান। 5 জন চারপাশে তাকাতে ভেতরে প্রবেশ করলো। দোস্ত, ভার্সিটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেটা আর বলতে, আজ নবীন বরণ অনুষ্ঠান, আজকে তো সুন্দর করে সাজানো হবে। তোরা যে যাই বলিস না কেন, ভার্সিটি যতই সুন্দর করে সাজানো হোক না কেন, আজকে কিন্তু সেই সুন্দরী মেয়ে ভার্সিটিতে আসছে। এইটা দেখ, রাজু লুচ্চামি শুরু করে দিয়েছে। দেখ, আমরা ভার্সিটির সিনিয়র, আর আমরা যদি এমন করি তাহলে ভার্সিটির মেয়েগুলো কিভাবে ভার্সিটিতে আসবে? দেখ ভাই, তুই আমাকে জ্ঞান দিবি না। তুই তো নিজে প্রেম করবি না, আবার আমাকে নিষেধ করছিস। বিভিন্ন রকম কথা বলতে বলতে তারা ভেতরে প্রবেশ করলো। নিজের আড্ডাখানায় গিয়ে আড্ডা দিতে লাগলো। খুব সুন্দর একটি মেয়ে তাদের সামনে আসলো। এসে রাজুকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, এখানে ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে? আসলে আজ নবীন বরণ, আমার তো কোনো বন্ধু নেই, তাই কাউকে খুঁজে পাচ্ছি না। সবাই কিছু বলার আগে রাজু বলল, আরে আমি থাকতে তোমার এত কষ্ট করতে হবে কেন? চলো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ। রাজু তার বন্ধুদেরকে চোখ মেরে মেয়েটির সঙ্গে চলে গেল, আর তার 4 বন্ধু মুচকি হাসতে লাগলো। শালা তো সুন্দরী একটা মেয়ে পেয়ে গেল, এবার দেখ পটাতে পারে কিনা। এইসব কথা বাদ দে, এখন চল স্যারের সাথে দেখা করে আসি। তোরা কি ভুলে গেছিস যে সবকিছু আমাদেরকে সামলাতে হবে? চল। মাহিম ও বাকি 3 জন স্টেজের দিকে রওনা দিল। তারপর রকস্টার সিটির বাদশাহ সালাম চৌধুরী নিজের আসনে বসে আছে, আর তার সামনে বসে আছে সকল মাফিয়া গ্রুপ। বিশেষ কোনো কথা বলার জন্য তাদের সবাইকে ডাকা হয়েছে। সব গ্রুপের মেম্বার চলে আসলে সালাম চৌধুরী বলল, আপনারা অনেক দিন থেকে আমার হয়ে কাজ করছেন, কোনো কাজ করারই কথা, কারণ আমি ছাড়া আর অন্য কোনো দলের হয়ে কাজ করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলি আমি। কিন্তু কয়েকদিন ধরে আমার কাছে খবর আসছে যে আমার দলের হয়েও কে যেন খারাপ কাজ করছে। ড্রাগস, ইয়াবা এবং বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে সে জড়িত আসে। সে যেই হোক না কেন, আমি তাকে সতর্ক করে দিয়েছি, পরের বার যদি আর এমন কাজ করে তাহলে আমি তাকে নির্মমভাবে খুন করব। আর সে নিজেকে শুধরে নিলে ভালো হয়। বস, আমরা কখনোই আপনার বিরুদ্ধে কাজ করব না। তাছাড়া আপনার উপর কথা বলার সাহস করা বা আছে এমন আমরা কখনোই আপনার বিরুদ্ধে গিয়ে খারাপ কাজ করব না, কারণ আপনি হলেন রকস্টার সিটির বাচ্চা, আর বাচ্চার বিরুদ্ধে আমরা কি বা কাজ করতে পারি? আমি এত কথা শুনতে চাই না। আমার কাছে খবর এসেছে মানে সেটা মিথ্যা নয়। তোমাদের মাঝে কেউ এসব বেআইনি কাজে জড়িয়ে পড়েছে। আমার কাছে এটাও খবর আছে যে সে অনেক দিন থেকে এ কাজ করছে।
কিন্তু আমার কানে পৌঁছাতে একটু দেরি হয়েছে। আমি তোদের সবাইকে সতর্ক করে দিতেছি যে সেই ব্যক্তির নাম যদি আমার কানে আসে তাহলে আমি তাকে বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে বস, আপনি আমাদের সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। আমরা কখনো বেআইনি কাজ করব না। এই বিশ্বাস যেন সারা জীবন থাকে। এখন আপনারা যেতে পারেন। সালাম চৌধুরীর কথা শুনে সবাই এক এক করে চলে গেল। এমন সময় পাশ থেকে রানা বলে উঠল, ভাই আমি কি সবার পিছনে আমাদের একটা করে লোক পাঠিয়ে দিব নজর রাখার জন্য? না, সেটা করা যাবে না। সেটা করলে এটা আরো বিপরীত হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে সেই শয়তানটা সতর্ক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু কারো একটি খবর আছে, দেশে নতুন একটা গ্যাং উদ্ভব হয়েছে। এই দলটি এখনো আপনার আন্ডারে এসে কাজ করছে না। এ কি কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে আসে? না ভাই, যতগুলো মাফিয়া দল ভালো কাজ করে তার থেকে সবার উপরে হয়েছে এই দল। আর এই দলটি মূলত ঢাকার আশেপাশের এলাকায় দেখা যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। আমার আন্ডারে কাজ না করলেও ভালো কাজ তো করছে। যে কোনো সমস্যা হলে তাকে সাহায্য করার প্রয়োজনে প্রস্তুত থাকবে। যেভাবে হোক খোঁজ লাগা কে এই গ্যাং এর লিডার। আচ্ছা। রানা সেখান থেকে চলে গেল। সালাম চৌধুরী নিজের মুখের মাস্ক খুলে টেবিলের উপর রাখলো। হা হা হা, না না, তুই হয়তো জানিস না যে পুরো বিশ্বে কেউ কিছু উঠে যাওয়ার আগে সেই খবর আমার কাছে চলে আসে। আর এটা তো আমার দেশের খবর। আমার নিজের দেশে নতুন একটা মাফিয়া দল তৈরি হবে আর সেটার খবর আমার কাছে আসবে না, সেটা কি করে হয়? কথাগুলো বলে সালাম চৌধুরী মুচকি হাসলো। তার মুচকি হাসার কারণ বোঝা মুশকিল। ভার্সিটিতে সব দেখাশোনা করে কাজ কমপ্লিট করে মাহিম ও তার বন্ধুরা রাতে বাড়িতে ফিরল। 5 জন অনেক ক্লান্ত, কারণ অবস্থা নেই যে রান্না করবে। তাই মারুফ বাইরে খাবার অর্ডার দিয়ে দিল। যে যার মতন এসে বিছানায় শুয়ে পড়ল। কিছু সময় পর বাড়ির কলিং বেল বেজে উঠল। গিয়ে খাবারগুলো নিয়ে আয় তো, মনে হয় খাবার ডেলিভারি বয় চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। মাহিমের কথা অনুযায়ী নিয়াম গিয়ে ফ্ল্যাটে দরজা খুলে দিল। গিয়ে দেখলো যে সত্যি খাবার নিয়ে এসেছে। খাবারগুলো নিয়ে রুমের দরজা মেরে দিল। খাবার চলে এসেছে, তোরা সবাই তাড়াতাড়ি ফিরে যায়। খাবার খেয়ে আবার একবার ঘুম আসে। তুই খাবার টেবিলের ওপর রেখে দে, আমি পরে খেয়ে নিব। আজ খুব ক্লান্ত লাগছে আমার। হ্যাঁ, তোর তো ক্লান্ত লাগবেই। নতুন মেয়ে পেয়েছে, সারাদিন ঘুরেছিস। আরে বন্ধু, আর বলিস না, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তারপরও দেখে নিস, আমি খুব তাড়াতাড়ি ওই মেয়েটাকে পটিয়ে দেব। সে দেখা যাবে। প্রতিবারই তো বলিস রে এই মেয়েটাকে পটিয়ে ছাড়বি, কিন্তু প্রতিবারই শেষে গিয়ে মেয়েটার হাতে থাপ্পড় খেয়ে চলে আসিস। প্রত্যেকবারই মতো এবার আর হবে না, তোরা সেটা মেনে নিস। হ্যাঁ, আমরা সব মিলিয়ে নিব। এখন তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। আমি তোদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কি কথা বলবে মাহিম? সেটা তোরা আয়, তারপর দেখতে পারবি। মাহিমের কথা অনুযায়ী সবাই ফ্রেশ হয়ে আসলো। তারপর খাবার টেবিলে বসলো। এক এক করে সবাই বিরিয়ানির প্যাকেট নিল। 5 জন একসাথে খাওয়া শুরু করলো। তুই বললে কি বলবি, তো বলা শুরু কর। হয়েছে কি গাইস, আমি নতুন একটা বাসা নিয়েছি। আমি নিয়েছি বলতে আমার বাবা আমার জন্য ঠিক করেছে, আর আমাকে খুব দ্রুত সেখানে গিয়ে থাকতে বলেছে। কি বলছিস তুই? এইসব করে এই ফ্লাইটটা নিলাম আর তুই এখান থেকে চলে যেতে চাইছিস? আমি তো ডাইরেক্ট চলে যাচ্ছি না, আমি কিছুদিনের জন্য আমার বাবার কেনা বাসায় যাচ্ছি। তোরা তো জানিস আমার বাবা আমাকে নিয়ে কতটা সিরিয়াস। এখন আমি যদি সেখানে না যাই তাহলে উনি রাগ করতে পারে। ঠিক আছে, তোর বাবা যখন বলছে তাহলে তুই যাস, কিন্তু এখন পর্যন্ত তোর বাবার সাথে আমাদের পরিচয় করে দিলি না যে কেন তোর বাবা। এরা সময় হলে দেখতে পারবে। মাহিমের 4 বন্ধু খাওয়া বন্ধ করে দিয়ে হাত দিয়ে উঠে চলে গেল। মাহিম বুঝতে পারলো যে তারা 4 জন তার উপর অভিমান করেছে, কিন্তু এতে মাহিমের কিছু করার নেই। তাই সেও চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। যা হবে কাল দেখা যাবে। তারপর রাত 12টা। ঢাকা শহর আজ নিস্তব্ধ। আশপাশের সব ফ্ল্যাটে আলো নিভে গেছে। রাস্তা দিয়ে একসাথে 3 জন সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে। তারা একটা পার্টিতে গিয়েছিল, কিন্তু আসার পথে তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য তারা হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। 3 জনে মদ খাওয়ার কারণে মাতাল হয়ে গেছে। তাদের পিছনে একটা গাড়ি আস্তে আস্তে আসছে, এটা তারা খেয়াল করেনি। মেয়েগুলো যখন নির্জন রাস্তায় চলে আসে এমন সময় সেই গাড়িটি তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে আসলো 6 জন মাতাল অবস্থায় ছেলে। তাদের দেখে মেয়ে 3টি দাঁড়িয়ে গেল। মেয়ে 3টে ছেলেগুলোকে দেখে চিনে ফেললো যে এরা মদের বারে তাদের সাথে নাচানাচি করেছে। কি হলো আপনার এখানে? এই তো চলে আসলাম, দেখলাম যে তোমরা হেঁটে যাচ্ছ তাই সাহায্য করতে আসলাম। আমাদের সাহায্য করা লাগবে না, আপনারা চলে যান, আমরা 3 জন একাই যেতে পারবো। আরে মারিয়া, সাহায্য যখন করতে যাচ্ছে তাহলে নিষেধ করছিস কেন তুই? সেটা তুই বুঝবি না, চুপ করে থাক। আপনারা চলে যেতে পারেন, আমাদের বাড়ির সামনে খুব তাড়াতাড়ি চলে যাব।
তুই ওদের মিথ্যা কথা বলছিস। কেন আমাদের বাড়িতে এখনো 1 ঘন্টা রাস্তা? মারিয়া নামের মেয়েটি একটু বেশি চালাক, তাই ছেলেগুলোর সাথে যেতে চাইছিল না। কিন্তু তার বান্ধবী দুটো একদম গর্ধব, তারা তো এক কথায় রাজি ছেলেগুলোর সাথে যাওয়ার জন্য। আরে মারিয়া, তাড়াতাড়ি উঠে আসো, অনেক রাত হয়েছে। মারিয়া গাড়িতে না উঠলে তার 2 বান্ধবী তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। তাদের দেখা থেকে মারিয়া কোনো উপায় না দেখে গাড়িতে উঠে বসলো। এটা থেকে ছেলেগুলো মুচকি হাসলো। তারপর তার এক এক করে গাড়িতে উঠে বসলো। 2 জন সামনে এবং 4 জন পিছনে ঠেসাঠেসি করে বসলো। রবি নামে ছেলেটি গাড়ি চালাতে শুরু করলো। এরই মাঝে পিছনের সার্জন খুবই খারাপভাবে তাদের টাচ করতে লাগলো। এতে 3 জন খুবই বিরক্ত হলো। আপনারা এটা কি করছেন? আমাদের এইভাবে খারাপ টাচ করছেন কেন? ও মারিয়া, দেখছো তো 6 জন এক জায়গায় বসেছে, একটু তো টাচ হবে বলো? তাই বলে আপনি আমাদের খারাপভাবে টাচ করছেন কেন? আপনার টাচ আমার একদম সহ্য হচ্ছে না। আমাদের সামনে ড্রাইভার, আপনি তাড়াতাড়ি গাড়ি থামান। সেটা বললে তো হবে না সোনা। আজ আমরা 6 জন তোমাদের 3 জনকে আমাদের বাংলোতে নিয়ে গিয়ে মাস্তি করব। তোমাদের সেক্সি শরীরটাকে ভোগ করব। তোমাদের 3 জনকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা আপনার সাথে যাব না। দেখলি তোদের মতিগতি, এই জন্যই আমি তোদের 2 জনকে নিষেধ করেছিলাম যে এই গাড়িতে না উঠতে, কিন্তু তোরা তো শুনলি না। প্লিজ ভাইয়েরা, আপনারা আমাদের এমন সর্বনাশ করবেন না, আমাদের ছেড়ে দিন। সেটা তো বললে হবে না সোনা। তোমাদের 3 জনকে আজকে আমাদের সাথে বেড শেয়ার করতেই হবে। ভাইয়া, আমরা 3 জন তেমন মেয়ে নয়, আমরা ফ্রেন্ডের জোড়াজুড়িতে এখানে এসেছিলাম। ওইসব বললে হবে না সোনা। পার্টিতে এসে মদ খেয়েছো আর তোমরা নিজেকে ধোয়া তুলসী কথা মনে করছো। তোমাদেরকে আমি আর আমার বন্ধুরা মিলে খেয়ে তারপর ছেড়ে দিব, তখন যেখানে খুশি যাস। মারিয়া সহ তার 2 বান্ধবী চিৎকার করে লাগলো। তাদের শিক্ষার আড্ডাতে মুখে হাত দিয়ে আটকাতে লাগলো রকের বন্ধুরা। রকি, তাড়াতাড়ি বাংলাতে গাড়ি নিয়ে চল। কিন্তু চিৎকার আটকানো যাচ্ছে না। বাংলাতে নিচে যাওয়ার পরও দেখবো যে ওদের চিৎকার কে শোনে। হেল্প, কেউ সাহায্য করো। ছি, জানোয়ারগুলোর হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে। তোর সাথে ওখানে কেউ শুনবে না, আর চলতি গাড়িতে কেউ তোদের হেল্প করবে না। তোদের 2 জনের জন্য আজ আমার এই অবস্থায় পড়তে হলো। তোদের আমি কখনো ক্ষমা করবো না। দোস্ত প্লিজ এইভাবে বলিস না। আমি বুঝতে পারিনি যে এই ছেলেগুলো এতটা খারাপ। পার্টিতে তো এরকম ভালো ব্যবহার করছিল, তাই আমি ভেবেছিলাম যে এরা খুবই ভালো, কিন্তু এদের মনে যে এত কিছু থাকবে না আমি ভাবতে পারিনি। এই জন্য বলে মানুষের উপর থেকে বিবেচনা করা উচিত নয়। মারিয়াও তার 2 বান্ধবী অনেক আপত্তি মিনতি করতে লাগলো তাদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলেগুলো তো নাসর বান্দা ছেড়ে দেওয়ার পাত্র নয়। তা বিভিন্নভাবে মেয়েগুলোর শরীর টাচ করতে লাগলো। মারিয়াও তার 2 বান্ধবী চিৎকার করা ছাড়া কোনো উপায় নেই। দ্রুত গতিতে ছুটে চলেছে একটি বাইক। বাইকের উপর বসে আছে একটি ছেলে, যার মুখে মাস্ক পরা, শরীরে অদ্ভুত পোশাক। ভাই এতটা জোরে চলছে যে তাকে দেখা মুশকিল। ছেলেটি যখনই রকির গাড়ির পাশে গিয়ে যেতেছিল, এমন সময় মেয়েদের চিৎকারের আওয়াজ শুনতে পেল। সাথে সাথে ছেলেটি নিজের বাইক আস্তে করে নিল। এবার সে ভালো করে চিৎকার শোনার চেষ্টা করলো। ছেলেটি বুঝতে পারলো যে এই চলতি গাড়ির ভেতর থেকে মেয়েগুলো চিৎকার আসছে, তাই সে নিজের বাইক নিয়ে রকির গাড়ির সামনে থামালো। এটা দেখে রকি তাড়াতাড়ি গাড়ি ব্রেক করলো। গাড়ির কাজ নামিয়ে মাথা বের করে বলল, কি হলো? তুই আমার গাড়ির সামনে দিয়ে এসে বাইক দাঁড় করালি কেন? আমি কোনো কারণ ছাড়া কিছু করি না। তোর গাড়ির ভেতর থেকে মেয়ে মানুষের চিৎকার ভেসে আসছে। কেন? সাহায্য চাওয়ার জন্য। দেখ, তুই যেখানে যেতেছিলি সেইখানে যা। আমার গাড়ির ভেতর থেকে কি হচ্ছে না হচ্ছে সেটা তোর জানতে হবে না। দেখ, এমনি চিৎকার হলে হয়তো আমি কিছু বলতাম না, কিন্তু সাহায্য হচ্ছে চিৎকার চাচ্ছে, এটা তো আমাকে দেখতে হবে। এবার ছেলেটা নিজের বাইক থেকে নেবে রকির গাড়ির সামনে চলে আসলো। দরজা খোল, আমি ভিতরে দেখবো কি হচ্ছে। দেখ, আমাদের পার্সোনাল সময় তোর নাক গলানো কোনো প্রয়োজন হয় না। এমন সময় গাড়ির ভেতর থেকে মারিয়া বলল, প্লিজ ভাইয়া, এই জানোয়ারগুলোর হাত থেকে আমাদের বাঁচান। এই জানোয়ারগুলো কখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে। এরা 6 জন আমাকে আর আমার বান্ধবীদের কোথায় যেন নিয়ে যাচ্ছে খারাপ কিছু করার জন্য। প্লিজ আমাদেরকে রক্ষা করুন। দেখ, তোরা কে আমি চিনি না, কিন্তু এই মেয়েগুলোকে ছেড়ে দে, তাহলে তোরা জানে বেঁচে যাবি। দেখ, তুই যেখানে যেতেছিলিস সেখানে যা। আমাদের কাজে ইন্টারফেয়ার করিস না, তাহলে ভালো হবে না কিন্তু। এবার ছেলেটি গাড়ি জানলা দিয়ে রকির উপর মুখের উপর একটা ঘুষি মারলো। সাথে সাথে রকির ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেল। ওকে মারা দেখে তার সব বন্ধুগুলো বের হয়ে আসলো। ওদের বের হওয়ার পরপরই মেয়েগুলো বের হয়ে আসলো। ভাইয়া, এই জানোয়ারগুলোর হাত থেকে আমাদের রক্ষা করুন।
তোমাদের কোনো চিন্তা নেই, আমি থাকতে এই জানোয়ারগুলো তোমার কিছুই করতে পারবে না। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার এই শালাকে। রকির কথা শুনে তার বন্ধু বলেও ছেলেটিকে মারতে আসলো, কিন্তু তারা হয়তো জানে না যে এই ছেলেটির পরিচয় পেলে হয়তো তারা এখানে নিজেদের প্যান্ট ভিজিয়ে দিত। রকির বন্ধুগুলো ছেলেটিকে মারতে আসলে ছেলেটি খুব সহজে তাদের মেরে মাটিতে শুয়ে দিল। আমি হলাম ডেডলি গ্যাংয়ের লিডার, আর তোরা আমার সাথে পাঙ্গা নিতে আসছিস? ছেলেটির পরিচয় পেয়ে রকি তো ভয় পেয়ে গেল, কারণ এই গ্যাংয়ের কথা সে অনেক আগে শুনেছে। আজ পর্যন্ত সে তাদের সামনে পড়ছে, কেউ জীবিত ফেরেনি। রকি ছেলেটির পরিচয় পাওয়ার সাথে সাথে পা ধরে মাফ চাইতে লাগলো, কিন্তু ছেলেটি তো নাছর বান্দা। হঠাৎ মেয়েগুলো জোরে চিৎকার করে উঠল। ডেভিল বয়েজ গ্যাংয়ের লিডার নিজের আস্তানা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। এমন সময় একটি গাড়ি থেকে কয়েকটি মেয়ের আওয়াজ শুনতে পায়। গাড়ির কাছে গেলে দেখতে পায় যে 3টি মেয়েকে নিয়ে কয়েকজন ছেলে কোথাও যাচ্ছে এবং মেয়েগুলো তার কাছে সাহায্য চাইছে। একসময় ছেলেগুলো গাড়ি থেকে বেরিয়ে এসে কে মারতে গেলে কে সবাইকে মাটিতে মেরে শুয়ে দেয়। তারপর কে নিজের পরিচয় দেয়। পরিচয় পেয়ে তো রকি ভয় পেয়ে যায়, কারণ রকিরা কি ভালো করে জানে যে নতুন করে এই ডেভিল গ্যাং কতটা ভয়ঙ্কর। আর আজ তো রকি সেই গ্যাংয়ের লিডারের সামনে পড়েছে। রকি দৌড়ে এসে কে পায়ে বসে পড়ল। প্লিজ ভাই, আমাকে মাফ করে দিন, আমরা আর জীবনেও এমন খারাপ কাজ করব না। তোরা জীবনেও এই খারাপ কাজ করবে কিভাবে? কারণ একটু পর তো তোরা আর জীবিত থাকবি না, কারণ আমার সামনেই যে খারাপ কাজ করুক না কেন তাকে তো উপরে যেতেই হয়। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আরও একটু সুযোগ দিন। রকি পা ধরে কান্না করতে লাগলো। রকির দেখা দেখি তার বন্ধুগুলো এসে এর পা ধরে কান্না করতে লাগলো, কিন্তু এতে এর মন গলল না। সে হাঁটতে হাঁটতে নিজের বাইকের কাছে আসলো। তারপর বাইকের একটি জায়গা থেকে বড় একটি রামদা বের করলো। এটা দেখে তোর যেখানে সবাই ছিল তারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রকি বোঝা গেল যে আজকে তার নিস্তার নেই। মেয়েগুলো তো ভয়তে এক জায়গায় জড়সড় হয়ে গেল। তাদের মুখের ভাষা নিয়ে কিছু বলার, কিন্তু তারা খুব খুশি যে তারা ভালো মানুষের কাছে সাহায্য চেয়েছে। ভাই ভাই, আমাদের আপনি ছেড়ে দিন, আমাদের এইভাবে মারবেন না। কে সামনে কোনো অপরাধ পড়লে তাকে বাঁচিয়ে রাখে না, তাই আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এটা বলেই কে তার রামদা দিয়ে পর পর কয়েকটি কোপ মারল। সাথে সাথেই রকি ও তার বন্ধুদের ধর থেকে মাথা আলাদা হয়ে গেল। এমন ভয়াবহ দৃশ্য দেখে তো মেয়েগুলো চিৎকার করে উঠল। 3 জন একে অপরকে জোরে ধরে ভয়ে কাঁপতে লাগলো। 6 জনের রক্তে কে শরীর পুরো ভিজে গেছে, মুখে রয়েছে পৈশাচিক হাসি। এবার ধীরে ধীরে হাঁটতে হাঁটে মেয়েগুলোর কাছে আসলো। দেখে তো মনে হচ্ছে ভালো করে মেয়ে, কিন্তু ড্রিঙ্কস কেন করেছো? ভাইয়া, আসলে আজকে আমার এক বান্ধবী পার্টি দিয়েছে, সেই জন্য গিয়েছিলাম। তো আসার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। তো এই ছেলেগুলো আমাদের লিফট দেয়, কিন্তু বুঝতে পারিনি যে ছেলেগুলো এতটা খারাপ হবে। পরের বার যেন এসব জায়গায় না যাওয়া হয়। পরিবার যদি এসব জায়গা থেকে আমার সামনে পড়ো তোমরা, তাহলে এই ছেলেগুলোর মতন তোমাদের অবস্থা করে ফেলবো। ঠিক আছে। মারিয়া কাঁদতে কাঁদতে বলল। মারিয়ার এমন কথা দেখে কে মুচকি হাসি। আমরা কি আপনার পরিচয় পেতে পারি? আমার যে পরিচয়টা পেয়েছে এটাই তোমাদের জন্য এনাফ। আমার আসল পরিচয় দিলে তোমরা জ্যান্ত থাকবে না, কারণ তারাই আমার আসল পরিচয় পেয়েছে। আমি তাদেরকে শেষ করে দিয়েছি, আমি তাকে মেরে ফেলেছি, কিন্তু তোমরা আমাকে ভাইয়া বলে ডেকেছো, এই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। উপরের কথাগুলো বলেই তারপর তাদের থেকে বিদায় নিয়ে নিজের বাইক নিয়ে চলে গেল। তারা 2 জন বুঝতে পারছে না যে কিভাবে এখান থেকে বাসায় যাবে। তাদের ভাবনার মাঝে এমন সময় একটি গাড়ি এসে তাদের সামনে থামলো। আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন, আমি আপনাদেরকে আপনাদের বাড়ির সামনেই নামিয়ে দিয়ে আসবো। ভয় পাবার কিছুই নেই। একটু আগে যে আপনাদেরকে সাহায্য করেছে তিনি আমাকে এখানে আসতে বলেছেন। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। তাদের সাহায্য করা লোকটি যেহেতু গাড়ি পাঠিয়েছে এই জন্য 3 বান্ধবী ভরসা পেল, কিন্তু তাদের মন থেকে এখনো ভয় কাটেনি। তাই তারা একটু সময় চিন্তা ভাবনা করতে লাগলো। আরে তো চিন্তা করতে হবে না, আপনারা বসা করতে পারেন।
লোকটির কথা অনুযায়ী সেই গাড়িতে উঠে পড়ল। তারপর সকাল থেকে মাহিমের সাথে তার 4 বন্ধু বিশেষ করে কথা বলছে না। আর কথা না বলার কারণ আছে। মাহিম এখান থেকে নিজের বাসা চলে যাচ্ছে। নিজের বাসায় বলতে তার বাবার কেনা বাসাতে। কিরে, তোরা কি আমার সাথে কথা বলবি না? আমি তো একবারে চলে যাচ্ছি না, আর না তোদের থেকে দূরে। এখন তোরাই বল বাবা, যেটা বলেছি সেটা করব না বল। বাবা যখন বলেছে তোকে তখন তো করতে হবে, কিন্তু তোর কি এই কথা ছিল? আর আমিও তো তোদের সাথে থাকতে চাই, কিন্তু বাবা হঠাৎ কালকে তার লোককে দিয়ে আমার কাছে যে খবর পাঠিয়েছে। ঠিক আছে, তোর বাবার লোক যখন এসে বলে গেছে তাহলে তুই যা। তোরা যদি এমন মন গোমরা করে থাকিস তাহলে আমি কিভাবে যাব? তাছাড়া তোদের মুখ দেখে মনে হচ্ছে যেন আমি একেবারে এখান থেকে চলে যাচ্ছি। আরে ভাই, এখান থেকে কিছুটা দূরে, যখনই সময় পাবো এখানে তো চলে আসবো। তাহলে মন খারাপ করে আছিস কেন? মন খারাপ করে আছে এই জন্য যে সব সময় তো আর একসাথে থাকা হবে না। তুই থাকবি অন্য জায়গায় আর আমরা থাকবো আর এক জায়গায়। আরে এই সিম্পল বিষয় নিয়ে তোদের মন খারাপ করতে হবে না। আমি শুধু কিছু সময় ওখানে থাকবো আর কিছু সময় এখানে থাকবো। মাহিম তাদের বিভিন্নভাবে বোঝাতে ছিল। এমন সময় নিয়ম খবরের কাগজ নিয়ে তাদের সামনে আসলো। সবাই দেখ, আবার শহরের ভিতরে কয়েকজন ছেলে খুন হয়েছে, আর সবাই মাথা থেকে ধর আলাদা করে দেয়া হয়েছে। কে বা কারা এই কাজ করেছে পুলিশ এখনো তদন্ত করে খুঁজে পায়নি। আমার তো মনে হয় এইসব কাজ কোনো ভূত করেছে, এই জন্য তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি কোনো নাম নিশানা পাওয়া যাচ্ছে না। আরে ধুর, তুই এইসব কি বলছিস রাজু? তাছাড়া আমার মনে হয় যে শহরে কোনো নতুন গ্যাং আবির্ভাব হয়েছে, আর যে কিনা এইসব খারাপ ছেলেগুলোকে মারছে। এই দেখো, খবরের কাগজে এই লেখা আছে যে ছেলেগুলোর নামে একাধিক ধর্ষণের মামলা আছে এবং অনেক বেআইনি কাজ করে। মাহিমের কথা অনুযায়ী সবাই দেখলো যে খবরের কাগজে সেটা লেখা আছে। আমার মনে হয় যে কয়েকদিন আগে যে খুনগুলো হয়েছিল আর আজ যে খুনগুলো হয়েছে সব একজনের কাজ, আর সেটা হলো ডেডলি বয়েজ গ্যাংয়ের। আরে এইসব কথা বাদ দে, এইসব খুন খারাপির কথা আলোচনা করে আমাদের কী লাভ? যে যেমন কর্ম করছে সে তেমন ফল পাচ্ছে। আমরা ভালো কাজ করছি, এটাই আলহামদুলিল্লাহ। যদি খারাপ কাজ করতাম তাহলে হয়তো এইভাবেও আমাদেরকে মরতে হতো। তাই বলে একটা মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে যে এভাবে নির্মমভাবে খুন করতে পারে? হয়তো তার কোনো মানসিক প্রবলেম আছে, এই জন্য এইভাবে মাথা থেকে ধর আলাদা করে দিয়েছে। মাহিমের কথা শুনে তারা সবাই একমত পোষণ করলো। এবার খবরের কাগজটা রাখ। সকাল সকাল কি খবর তুই শোনাতে এসেছিস? আর ভালো মন্দ রান্না কর, আজ 5 বন্ধু একসাথে খাবো। মাহিমের কথা অনুযায়ী সবাই ভালো মতন রান্না করতে লাগলো। রান্না বান্না শেষ করে 5 বন্ধু একসাথে খাওয়া দাওয়া করলো। এরপর সবাই মাহিমের সাথে বাড়ি থেকে বের হলো নতুন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মাহিমের নতুন বাড়িতে আসা 2-3 দিন হয়ে গেল। অভ্যাস খুব সকালে ঘুম থেকে ওঠা, তাই প্রতিদিনের ন্যায় আজকেও মাহিম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে জিম করে নিচে আসতেই মাহিম অবাক হয়ে গেল, কারণ নিচে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এটা দেখে মাহিম দ্রুত নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে আসতেই আরো বেশি অবাক হয়ে গেল, কারণ একজন সোফার উপর বসে চা পান করছে। কে আপনি, আর আমার বাড়িতে কি করছেন? আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি হলে সালাম চৌধুরীর একমাত্র ছেলে মাহিম চৌধুরী। আমি তোমার বাবার বন্ধু। ও আচ্ছা, কিন্তু বাবা তো এখানে থাকে না। সেটা আমি জানি। আমি এখানে এসেছি তোমার ট্রেনিং দেওয়ার জন্য। আমার ট্রেনিং দেওয়ার জন্য? এই বিষয়টি আমি বুঝলাম না। তুমি তোমার বাবার সাথে কথা বলে নাও, তাহলে ঠিকই বুঝতে পারবে আমি এখানে কেন এসেছি। আচ্ছা ঠিক আছে। মাহিম নিজের ফোন বের করে তার বাবাকে কল করলো। কিছু সময় পর সালাম কল রিসিভ করলো। তার বাবার সাথে কিছু সময় কথা বলে যেটা বুঝতে পারলো যে তার বাবা তাকে শারীরিক, মানসিক ও অস্ত্র বিশেষ করে ট্রেনিং দেওয়াবে। মাহিম ফোন করে কেড়ে তার বাবার বন্ধুর কাছে আসলো। বাবা সেটা বল, সেটা তো করা যায়, কিন্তু এখানে তো সেই জায়গা নেই। এখানে সব ব্যবস্থা করা আছে, তুমি জানো না, তাই তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য এই বাড়িটা করা। তুমি আমার সাথে বাইরে চলো, তাহলে সব বুঝতে পারবে।
লোকটি মাহিমের সাথে নিয়ে বাইরে আসলো। বাইরে আসার সাথে সাথে যে লোকগুলো ছিল তারা লোকটিকে কুনিশ করলো। এতে মাহিম বুঝে গেল যে বাইরে থাকার লোকগুলো এই লোকটির দলের লোক। আপনার নামটা কি আঙ্কেল? আমার নাম হলো হ্যারি। আপনি কি বিদেশি? তুমি ঠিক ধরেছ। এবার হ্যারি নামের লোকটি মাহিমকে নিয়ে তার বাড়ির পেছনে চলে আসলো। এখানে একটি ছোট্ট ঘর ছিল। মাহিমকে নিয়ে সেখানে প্রবেশ করলো। এখানে তো কিছুই নেই আঙ্কেল, আমরা এখানে আসলাম কেন? আমরা যে এখানে কেন আসলাম তুমি একটু পরে বুঝতে পারবে। তুমি শুধু দেখতে থাকো আমি কি কি করি। হ্যারি কথাটি বলে সে ছোট্ট ঘরের ভিতরে আরো একটি দরজার কাছে গেল। মাহি বুঝতে পারলো না যে হ্যারি কি করতে চাইছে। হ্যারি দরজাটি লক্ষ্য করে ছোট্ট একটা সুইচে চাপ দিল। সাথে সাথে আরো একটি দরজা খুলে গেল। হ্যারি মাহিমকে ইশারা দিল তার পেছন পেছনে আসতে। হ্যারি ইশারা পাওয়া মাত্রই মাহিম তার পেছন পেছন গেল। মাহিম দরজার ভেতরে প্রবেশ করার সাথে সাথে অবাক হয়ে গেল, কারণ সে একটি অন্য জায়গায় চলে এসেছে। মাহিম যার পাশে অবাক হয়ে দেখতে লাগলো। আঙ্কেল, আমরা এটা কোথাও চলে আসলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা হলো ট্রেনিং গ্রাউন্ড। তোমার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছে। আর এখানে তোমাকে সব রকমের ট্রেনিং দেওয়া হবে। কোনো অস্ত্র কিভাবে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে হবে, কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হবে, সবকিছু তোমাকে এখানে শেখানো হবে। কিন্তু আমাকে এসব শিখিয়ে কি লাভ? তোমাকে শিখিয়ে অনেক কিছু লাভ আছে, তুমি সেটা বুঝতে পারবে না, সময় হলে জানতে পারবে। ঠিক আছে, তুমি এখন আমার সাথে আসো। হ্যারি কথা শুনে মাহিম তার পেছনে গেল। তারা দুইজন একটা বড় টেবিলের সামনে আসলো। সেখানে অনেক দামি দামি অস্ত্র রাখা, আর সেখান থেকে নর্মাল একটি বন্দুক তুলে নিল। সেটা মাহিমের দিকে বাড়িয়ে দিল। মাহিম হাত বাড়িয়ে ধরতে গেলে তার হাত কাঁপতেছিল, কারণ সে কিছুটা ভয় পাচ্ছে। আগে কখনো সে এমন অস্ত্র ধরেনি। ভয় পেলে আমাকে চলবে না, তোমাকে এই ভয়কে জয় করতে হবে। তোমাকে হতে হবে এই সব কিছু মাস্টার। কিন্তু আমি তো এইসব জীবনে ধরে দেখিনি, তাই আমার কিছুটা ভয় করছে। কি সমস্যা নেই, প্রথম প্রথম সবারই এমন হয়। মাহিম নিজের চোখ বন্ধ করে বন্দুকটি হাত ধরলো। সাথে সাথে সে ভয় ফেলে দিল। আমি এইসব পারবো না, এসব আমার দ্বারা হবে না। বাবাকে আপনি বলে দিয়েন যে আমি এইসব করতে পারবো না। আমি ভাবতে পারছি না তুমি সালাম চৌধুরীর ছেলে হয়ে এতটা ভীতু কিভাবে হলো। হ্যারির কথা শুনে মাহিম মুচকি হাসলো। মাহিমের মুচকি হাসির কারণ হ্যারি বুঝলো না। নাও তাড়াতাড়ি শুরু করো। এই যে দূরের একটু আগে টাঙ্গানো দেখছো, সেখানে তোমার ফোকাস দিয়ে আসো এবং গুলি নিক্ষেপ করো। এটা আমার অর্ডার, আর আমার অর্ডারের না মানে তুমি এখান থেকে বের হতে পারবে না, আর না কিছু খেতে পারবে। যত তাড়াতাড়ি তুমি এসব লিখে নিবে তত তাড়াতাড়ি খুব এখান থেকে বের হতে হবে। এটা বলে হ্যারি কিভাবে বন্দুক চালাতে হয় মাহিমকে সেটা শিখিয়ে দিল। তারপর মাহিম চেষ্টা করতে লাগে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে লাগলো। তুমি তোমার প্র্যাকটিস চালিয়ে যাও, আমি সঠিক সময় হলে এখানে আবার ফিরে আসবো। এটা বলেই হ্যারি মাহিম এখনো কথা বলতে না দিয়ে সেখান থেকে চলে গেল। হ্যারি চলে গেলে মাহিম মুচকি হাসলো। তারপর কম দামে পিস্তলটা রেখে বড় একটি রাইফেল ধরলো। তারপর টার্গেট করে গুলি ছুটতে লাগলো। প্রতিটি গুলি গিয়ে একদম টার্গেট মাঝ বরাবরই লাগলো। এটা দেখে মাহিম মুচকি হাসলো। জোকার রোলেক্স গ্যাংয়ের 2 লিডার বসে আছে একটি টেবিলে। তাদের 2 জন ছাড়াই এইখানে আর কেউ নেই। কিছু সময় একজন মেয়েটা রেখে তাদেরকে দামি ফ্লেভারের মদ দিয়ে গেল। তো জোকার লিডার, হঠাৎ তোমাকে এখানে ডাকার কারণটা কি জানতে পারি কি? আমি তোমাকে একটি কাজের জন্য এখানে ডেকেছি। আমি জানি যে তুমিও আমার মতো খারাপ কাজ করো। রকস্টার বাদশা হয় এর আড়ালে। আমি যে অন্যায় কাজ করি এটা আপনি জানেন কিভাবে? ওই রকস্টার বাদশা যা জানে না আমি সব জানি তোমার ব্যাপারে। এখন তুমি যদি আমার হয়ে কাজ না করো তাহলে আমি রকস্টার কিংয়ের কাছে তোমার সকল খুব কৃতি কথা জানিয়ে দেব। তখন বুঝতে পারতো তোমার কি অবস্থা হবে। তুমি যদি আমার কথা রকস্টার বাদশার কাছে জানিয়ে দাও তাহলে আমি তোমার কথা তার কাছে জানিয়ে দেব।
আমার বিষয়ে তোমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু তোমার বিষয়ে আমার কাছে সব প্রমাণ আছে। এখন দেখো, তুমি আমার সাথে হাত মিলিয়ে এই বেআইনি কাজ করবে, নাকি এই রাস্তা থেকে তোমাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। তুমি যদি আমার সাথে হাত মেলাও তাহলে আরও উপরে যেতে পারো। এমনকি আমরা দুইজন মিলে রকস্টার বাদশাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে পারি। জোকার লিডারের কথা শুনে অপর পক্ষের লিডার উঠে দাঁড়ালো চিৎকার করে। এটা কিভাবে সম্ভব? আমি কখনো ভাবতে পারি না রকিস্টার বাদশার মারার কথা, কারণ সে সব কিছু থেকে দোয়া ছোঁয়ার বাইরে। আমরা না কখনো তাকে দেখেছি আর না কখনো ধরতে পারবো, তাহলে তাকে মারার কথা কিভাবে ভাববো? আমিও তো চাই তাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে, কিন্তু এটা কোনো কালই সম্ভব না। সব কিছুই সম্ভব যদি আমরা এক হয়ে কাজ করি। তাছাড়া আমি জানি যে রকস্টার বাদশা। আপনি যে রকিস্টারকে চিনেন তাহলে আমাদেরকে বলুন। সব বলবো, কিন্তু তার আগে আমার সাথে হাত মিলাতে হবে আপনাকে, যে আপনি আমাকে সাহায্য করবেন। ঠিক আছে। এটা পরে দুইজন হাত মিলিয়ে নিল এবং শয়তানি হাসি দিল। জোকার কিং সবকিছু গোপনে বলতে লাগলো রোলেক্স লিডারকে। জোকার কিং এর এমন শয়তানি বুদ্ধি শুনে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। আজ কয়েক সপ্তাহ পর মাহিম তার পুরনো বিল্ডিং এ এসেছে, তাও খুব সকাল সকালে। নিজের কাছে ডুপ্লেক্স চাবি ছিল, এর জন্য কাউকে ডাকার প্রয়োজন হয়নি তার। সে যে দরজা এর ভিতরে প্রবেশ করলো, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। মাহিমের মাথায় একটা বুদ্ধি খাটালো, তাও আবার শয়তানি। মাহিম জগ আর সাথে নিল, তারপর এক এক করে সবার রুমে গিয়ে পানি ছুঁড়ে মারলো তাদের মুখে। এই শীতের সকালে এমন অবস্থায় পড়ে তারা থরফর করে উঠে দাঁড়ালো। মাহিম, হারামজাদা, এখান থেকে গিয়ে আবার তোর মতন কে শুরু করলি রে? আমিও তো বুঝতে পারছি না যে কেন এমন করলো। সবাই একা করে ড্রয়িং রুমে চলে আসলো, এসে দেখছে তারপর মাহিম বসে আছে। তার মানে তুই শালা সকাল সকাল এসে এইসব করছিস? তো কি করব বলো? কোথায় ভাবলাম আজ সব বন্ধু মিলে একটু ঘুরে বেড়াবো, কিন্তু এসে তো দেখছি তোরা যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কেবল সকাল 6টা বাজে, এত সকালে ডাকার কি মানে আছে শালা? তাছাড়া আজ তোমার ভার্সিটিতে নেই। এই জন্য তো ঘুরবো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। তোর আজও তোর সেই গার্লফ্রেন্ডের কি খবর, মানে নতুন যেটা বানালি? আর বলিস না ভাই, খুব প্যারা দিচ্ছে। প্রেম করবি তো প্যারা দিবে না? এই জন্যই তো আমি কারোর সাথে প্রেম করি না, আর না কারোর প্রেমে পড়বো। মাহিমের এমন কথা শুনে মারুফ বলল, বন্ধু ঠিক সময় প্রেমে পড়বে। যখন নিজের পছন্দ মতন কেউ তোর সামনে চলে আসবে, তখন ঠিক প্রেমে পড়তে বাধ্য হবে। তখন টের পাবে প্রেমে পড়া কি জিনিস। সেদিন কখনো আসবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, দেখা যাবে। চৌধুরী ইন্ডাস্ট্রির অফিস রুমে বসে আছে সালাম চৌধুরী এবং তার সামনে দাঁড়িয়ে আছে রানা। তোর আর সেই কালপ্রিটকে ধরতে পেরেছিস যে কিনা কোম্পানিতে আজ করে আমার সাথে শত্রুতা করছে? জি ভাই, তাকে ধরতে পারা তো আমাদের বাঁ হাতের খেলা। কে সে আমার সাথে 2 নম্বরই করেছে? আপনার সাথে 2 নম্বরই করেছে সে, আর কেউ না, আপনার বন্ধুর ছেলে নিলয়, যার উপর বিশ্বাস করে আপনি তাকে ম্যানেজারের চেয়ারে বসিয়েছেন। তুই কি শিওর বলতেছিস যে এই কাজ নিলয় এর? আপনি ভালো করেই জানেন যে আমি কখনো ভুল খবর দেই না। তাছাড়া এটার প্রমাণ আমার নিজের কাছে আছে। তা না হলে আর সন্ধ্যার সময় আপনি রেডি থাকবেন, আমরা এক জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে, চলে আসবো আমি। মাহিম আর তারা 4 বন্ধু আর সারা দিন ঘোরাঘুরি করলো। ঘোরাঘুরি শেষ করে তারা সন্ধ্যার সময় বাড়িতে ফিরল। মাহি তাদের থেকে বিদায় নিয়ে নিজের বাংলোতে চলে গেল। অন্যদিকে চট্টগ্রাম, সালাম চৌধুরী আর রানা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হলো। রানা গাড়ি ড্রাইভ করছে আর পাশে সালাম চৌধুরী বসে আছে। বেশ কিছু সময় পর রানা গাড়ি নিয়ে এসে একটি রেস্টুরেন্টের সামনে থামালো। কিরে, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? অনেকদিন তো হলো বাইরে খাওয়া দাওয়া করি না, আজকে আমরা এইখানে খাওয়া দাওয়া করবো। কি যা তা বলছিস তুই? তুই জানিস না আমি বাইরের খাবার খাই না, তবুও কেন আমাকে এখানে নিয়ে আসলি? আরে ভাই, আপনাকে চিন্তা করতে হবে না, আমি এখানে সব ব্যবস্থা করে রাখছি। আর ভিতরে গেলেই তো আপনি আসল মজা দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, ভিতরে চল। সালাম আর রানা দুজন রেস্টুরেন্টে ঢুকে সবচেয়ে কোনার একটি বেঞ্চে বসলো। রানা ওয়েটারকে ইশারা দিলে সালাম চৌধুরীকে
চলো খাবার নিয়ে আসলো। নেন ভাই, এগুলো সব আপনার জন্য তৈরি করা আলাদা হবে। তারা দুইজন খাওয়া দাওয়া করতে লাগলো। এমন সময় রেস্টুরেন্টের ভিতরে নিলয় প্রবেশ করলো। নিলয় এসে তাদের ঠিক সামনের একটি টেবিলে বসে পড়লো। কিছু সময় পর এখানে মাস্ক পরা একজন এসে প্রবেশ করলো। এরপর নিলয়ের সামনে বসলো। ভাই, আপনি এখন পিছনে তাকিয়ে দেখতে পারবেন যে নিলয় কার সাথে কথা বলছে। রানার কথা শুনে সালাম পেছনে তাকিয়ে দেখেন যে নিলয় কারোর সাথে কথা বলছে আর তার হাতে একটা নীল ফাইল। সেটার কথা বলার মাঝেই লোকটির দিকে এগিয়ে দিল। মুখ ঢেকে রাখার কারণে লোকটিকে সালাম চিনতে পারল না। ভাই, এখানে সব ডিলের কাগজ আছে। সালমান চৌধুরী এই ডিল নিয়ে কাজ করছে। তাছাড়া এখানে সব তথ্য আছে যেটা আপনার অনেক কাজে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ। এর পারিশ্রমিক তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা বলে লোকটি চলে গেল। নিলয় সেখানে কিছু সময় বসে থেকে খাওয়া দাওয়া করলো এবং বিল মিটিয়ে চলে গেল। তো কি বুঝলেন ভাই? আপনার ঘরের শত্রু বিভীষণ দেখতে পেয়েছেন? হ্যাঁ, খুব ভালো করে দেখতে পেরেছি। আর আমি এটা বুঝতে পেরেছি যে নিলয় এসব কাজের সাথে জড়িত। নিলয় আর নিলয়ের বাপকে তো আমি দেখে নিব। এটা বলে খাওয়া দাওয়া সেরে জানান চৌধুরী বাড়ির চলে গেল। আর রানা কোনো এক কারণে মুচকে হাসলো। তারপর দেখতে কয়েক মাস কেটে গেল। মাহিমের অনার্স কমপ্লিট হয়ে গেছে। মাহিমের এখন সব ধরনের অস্ত্র চালাতে পারে। মাহিমের সামনে বসে আছে হ্যারি। আমি ভাবতে পারছি না তুমি সব কিছু এত তাড়াতাড়ি শিখে যাবে। যে যাই হোক, আমার মতো তুমি তোমার ভাবার থেকেও খুব ভয়ঙ্কর হবে। মানে? কিছু না, আমি আজকে এখান থেকে চলে যাব। আমার কাজ তো শেষ। আপনি এখান থেকে যান আঙ্কেল। না মাহিম, আমি আমার দায়িত্ব শেষ করেছি। এখন আমাকে অন্য দায়িত্ব পালন করতে যেতে হবে। সেখানে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। কোথায় আপনার সাথে দেখা হবে? সেটা তুমিও তাড়াতাড়ি ঠিক বুঝতে পারবে। মাহিম হ্যারি আঙ্কেলের সাথে কথা বলছিল। এমন সময় তার ফোনে তার বাবা কল আসলো। এক্সকিউজ মি আঙ্কেল, বাবা ফোন করেছে, আপনি বসুন, আমি কথা বলেই আসছি। আচ্ছা। মাহিম দূরে গিয়ে তার বাবার সাথে কথা বলতে লাগলো। হ্যাঁ বাবা বলো। মাইশান, অনেকদিন হলো তুমি আমার থেকে দূরে আসো। এখন তুমি নিজের ল্যাপটপে আমাকে ভিডিও কল দাও। ওকে। মাহিম তার বাবার কথা মতো নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে তার বাবাকে কল করলো। কল যে আমার সাথে সাথে সালাম চৌধুরী কল রিসিভ করলো। সালাম চৌধুরী সবার উপরে বসে আছে এবং তার সামনে ল্যাপটপ। মাহিমের টেবিলের উপর ল্যাপটপ এবং সে ল্যাপটপের সামনে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। কেমন আছো বাবা? ভালো আছি মাইশন, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবা। খুব তাড়াতাড়ি তোমার আমার দেখা হবে। আমি নিজে তোমাকে নিতে আসবো তোমার কুষ্টিয়া শহরে। তুমি কি সত্যি বলছো বাবা? যে মাহিম, আমি সত্যি বলছি। অনেক বছর হলো তুমি আমার থেকে দূরে আসো। এই মুহূর্তে আমি আর বাড়াতে চাই না। তোমার পড়াশোনা কমপ্লিট হয়েছে, আমি চাই তুমি আর আমার থেকে দূরে থাকো। তাছাড়া আমার তো বয়স হলো। আমি তোমাকে তোমার সব প্রাপ্য বুঝিয়ে দিতে চাই। তুমি দিতে চাই আমার সব সাম্রাজ্য। তোমার সব সাম্রাজ্য মানে? সেটা তুমি এখানে আসলে দেখতে পারবে। তো বাবা, তোমার সাথে আমার কবে দেখা হচ্ছে? রবিবার রাত 11টায় বাইপাস রোডে। আমার বাড়ি থাকে, তুমি সেখানে কেন দেখা করবে? কারণ তো আছে এই মাহিম, এর জন্য আমি তোমার বাড়িতে না গিয়ে সেখানে দেখা করব এবং তুমি সব প্রস্তুতি নিয়ে আসবে আমার সাথে চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। মাহিম চৌধুরীর সাথে আরো অনেক সময় কথা বলে। কথা বলা শেষ করে ল্যাপটপ রেখে দিল। মাহিম বুঝতে পারল না যে কেন তার বাবা বাইপাস রোডে দেখা করবে। মাহিম যে বাড়িতে থাকতো এখানে হ্যারি থাকতো। আজ কয়েকদিন হলো সে চলে গেছে। রাত 11টা। মাহিম রেডি হয়ে নিজের ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। সে তার বন্ধু থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে চলে গেল। অন্যদিকে দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে সালাম কুষ্টিয়া শহরে এসে পৌঁছেছে। তার সাথে রয়েছে রানা। দুজন গল্প করতে করতে কুষ্টিয়া শহরে চলে এসেছে। ভাই, আপনি ফাহিমকে না নিয়ে এসে তাকে ডাকলেন তো পারতেন। কিন্তু কয়েক বছর পর আমি নিজে আবার ছেলেকে আমার কাছে নিয়ে যাব, এই জন্য আমি নিজে এখানে চলে আসলাম। কিন্তু তাই বলে আপনি কোনো সিকিউরিটি না নিয়ে এখানে আসা ঠিক হয়নি। আমাদের কোনো বিপদ হয়ে যায়? আমার শত্রুরা জানতেই পারবে না যে আমি কুষ্টিয়াতে এসেছি।
দুইজন গল্প করতে করতে কুষ্টিয়ার বাইপাস রোডে চলে আসলো। গাড়ি ড্রাইভ করতেছিল রানা। হঠাৎ খুব জোরে তাদের দেখে এটি বড় ড্রাম গাড়ি বেরিয়ে আসছে। দেখুন, তাড়াতাড়ি রানা নিজেদের গাড়ি এক্সাইট করে নিল। রানা, সাবধানে গাড়ি চালা। কি করছিস? ভাই, আমি তো সাবধানেই গাড়ি চালাচ্ছি, কিন্তু ওই সামনে ড্রাম গাড়িটি আমাদের দিকে খুব জোরে এগিয়ে আসতেছিল। আমার মনে হয় যে ওই গাড়িটির চালক আমাদেরকে মারতে চাচ্ছিল। দুইজন বাইপাস রোডের ঠিক মাঝখানে এসে থামলো। রানা গাড়ি থেকে নামলো। নেমে গাড়ি থেকে একটু দূরে যেতেই একটি বড় ড্রাম গাড়ি এসে সালাম চৌধুরীর গাড়িতে বাঁধিয়ে দিল। ধাক্কা খেলো, কয়েকটি গড়ান খেলো। হঠাৎ এটা দেখে অনেকে চিৎকার করে উঠল। গাড়ির ভেতরে সালাম চৌধুরী বসেছিল। ড্রাম গাড়ির ধাক্কা খেয়ে তার গাড়ির অবস্থা একদম বেহাল হয়ে গেছে। গাড়ির ভেতরে সালাম চৌধুরী ছিল, তার অবস্থা খুবই খারাপ। সারা শরীর থেকে তার রক্ত ঝরছে। কোনো রকম রক্তে গাড়ি থেকে বেরিয়ে আসলো। রানা তার কাছে এগিয়ে আসলো। ভাই ভাই, আপনার কিছু হবে না, আমি এখনই তো আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কথাগুলো বলেই রানা কান্নায় ভান করলো, তারপর অট্টহাসিতে ফেটে পড়লো। সালাম বুঝে গেল যে রানা তার সাথে গদ্দারি করেছে। এটা ভাবতেই তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। কিছু সময় পর সেখানে 4-5টায় গাড়ি নিয়ে ধরলো। গাড়ি থেকে নেমে আসলো দুই গ্যাং। এর লিডার জোকার আর হ্যানিম। তারা দুইজন এসে সালাম চৌধুরীর মাথার কাছে এসে দাঁড়ালো। কিছু করার ক্ষমতা নেই তার। রকস্টার সিটির বাদশা, যার কথাই কিনা পুরো আন্ডারওয়ার্ল্ড চলে, আজ কিনা সে রাস্তার মধ্যে অসহায় হয়ে পড়ে আছে। জোগার কিং, আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করে ফেলবো। আহত বাঘ বিড়ালের মতো রাস্তায় পড়ে আছে, তবু বাঘের মতো গর্জন করছে। এখানে বেশি সময় থাকা যাবে না, আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি যাওয়া উচিত। হ্যাঁ রানা, এটা তুই ঠিক বলছিস, তাছাড়া আমার অনেক কাজ আছে। এটা বলে জোকার কিং একটি রড নিয়ে এসে সালাম চৌধুরীর মাথার উপর বাড়ি মারলো। সাথে সাথে তিনি চোখ বন্ধ করে ফেললো। তোকে অনেক ধন্যবাদ রানা, তুই যদি না থাকতিস তাহলে আমরা কোনোভাবে এই কাজ সফল হতাম না। ধন্যবাদ। আপনি যদি আমাদের সাহায্য না করতেন তাহলে আমি হয়তো এমপি নমিনেশন পেতাম না। সামনে তো নির্বাচন, যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমি আবার এমপি যাব। এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোকে নমিনেশন দিয়েছি এবং আমি তোকে এমপির পদে নিয়ে যাব। তুই তোর গন্তব্য চলেছে, আমরা মন্তব্য চলে যাচ্ছি। কথাগুলো বলে যে যার গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। সেখানে শুধু পড়ে রইল সালাম চৌধুরীর দেহ। প্রায় 1 ঘন্টা পর মাহিম কুষ্টিয়ার বাইপাস রোডে এসে পৌঁছালো। চারপাশে একদম ফাঁকা, কোথাও কোনো গাড়ি নেই। মাহিম খেয়াল করলো যে সামনে একটা গাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। মাহিম নিজের গাড়ি থেকে নেমে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলল। সামনে এগিয়ে গিয়ে তো মাহিম অবাক হয়ে গেল, কারণ গাড়ির পাশেই একদম ব্যক্তি পড়ে আছে। মাহিম তাড়াতাড়ি তার চোখে এগিয়ে গেল। সালাম চৌধুরী কিছু সময়ের জন্য চোখ খুলে গেল। সামনের দিকে তাকিয়ে দেখলো যে তার দিকে কেউ এগিয়ে আছে, শুধু পা দেখছে। একটু মাথা উঁচু করতে দেখতে দিকে এগিয়ে আসে। মাহিমকে আসা দেখে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। মাহিম যখন লোকের কাছে আসলো, লোকটির চেহারার গঠন থেকে এসে থমকে গেল, কারণ সামনে খুব খারাপ অবস্থায় পড়ে আছে তার বাবা। তার বাবার কাছে এসে বলল, বাবা, এসব তোমার কিভাবে হলো? এটা বলার সময় নয় এখন। রকস্টার সিটি তুই রক্ষা কর, যেটার জন্য তোকে এতদিন দূরে রাখছি, আজ আমি নিজেই বলছি সিটির বাদশা তুই হবি। সালাম চৌধুরী কানে কানে কিছু বলে ঠিক শেষে নিঃশ্বাস ত্যাগ করলো।
তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বর্তমান এমন সময় মাহিমের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসতেই সে বুঝতে পারলো যে অতীতের সব ঘটনা দেখলো ঘুমন্ত অবস্থায়। জ্ঞান ফিরে নিজেকে নিজের বেডের উপর আবিষ্কার করলো। চারপাশে তাকিয়ে দেখলো যে তার বন্ধুরা তার রুমের বিভিন্ন জায়গায় শুয়ে আছে, হয়তো তার জ্ঞান ফেরার অপেক্ষা করতেছিল। আর অপেক্ষা করতে করতে তাদেরও চোখ লেগে গেছে। মাহিম তাদেরকে ডিস্টার্ব না করে বাড়ির বাইরে চলে আসলো। তারপর নিজের বাবার কবরের কাছে এসে বসলো। বাবা, আমি তোমাকে কখনো নিজের কাছে পাইনি বড় হয়ে। আমি পাবো সেই সময় কোনো জানোয়ারের বাচ্চা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিই। কিন্তু বাবা, আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি যে বা যারা তোমাকে আমার কাছ থেকে আমি কাউকে জীবিত থাকতে দেব না। নির্মম থেকে নির্মমভাবে আমি তাদেরকে খুন করব। এটা মাহিম তার বাবার কবরের কাছ থেকে উঠে দাঁড়ালো এবং বাড়ির ভেতরে এসে নিজের ফোন নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দারোয়ানকে বলতে নিষেধ করলো যে কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে। মাহিম এখন কোথায় যাবে সেটা খবর বন্ধুর ঘুম ফিরল। তারা কেউ মাহিমকে বেডের উপর দেখতে পারলো না। তারা সবাই অবাক হয়ে গেল। কিরে মাহিম কোথায় গেল? রাতে তো এখানে শুয়েছিল। আমিও তো সেটাই ভাবছি। এত ভাবাভাবে কি আছে? তোরা তো জানিস ও খুব সকালে ঘুম থেকে ওঠে, তো ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে। চল বাড়ি গিয়ে দারোয়ান আঙ্কেলকে জিজ্ঞেস করলে সব জানা যাবে। নাফিসের কথা শুনে তারা তিনজন সম্মতি জানালো এবং তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসলো। বাইরে এসে দেখলাম যে দারোয়ান মাহিমের বাবার কবরের কাছে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাচ্ছে। আঙ্কেল, মাহিমকে কি আপনি দেখেছেন? না নাফিস, আমি তো আজকে মাহিম বাবাকে বাড়ি যেতে দেখিনি। আপনি কি শিওর বলছেন যে আজ বাইরে যায়নি হাঁটতে? হ্যাঁ, আমি শিওর বলছি, কারণ আমি সকাল থেকে জেগে আছি। এমন অবস্থায় সে কিভাবে বাইরে হাঁটতে যাবে? রাতে কি সে বাইরে গিয়েছিল? আমি তো তাকে বাইরে যেতে দেখিনি, কিন্তু তোমরা মাহিমকে খুঁজছো কেন? সে কি বাড়ির ভেতর নেই? না, সে আমাদের সামনে বিছানায় ঘুমিয়েছিল, কিন্তু আমাদের সবার চোখ লেগে যায়। সকালে উঠে দেখি যে ভাই আমাদের সামনে নেই। তোমরা বাড়ির ভিতর খুঁজে দেখো, পেয়ে যাবে। ছাদের উপর দেখো। দারোয়ান আঙ্কেলের কথা শুনে তারা চার বন্ধু মাহিমকে তন্ন তন্ন করে খোঁজ নিলেন, কিন্তু কোথাও পেল না। পরে ফোন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফোন প্রত্যেকবার বন্ধ পেল। তারা বুঝতে পারছে না যে মাহিম কোথায় গেছে আর কেনই বা ছোট বন্ধ করে রেখেছে। নেই যে মাহিম তাদের থেকে অনেক দূরে চলে গেছে নিজের কাজ হাসিল করার জন্য।